ওকে, তো তাহলে আমরা গত ক্লাসে যে পর্যন্ত দেখছি যে স্লাইডারটা আমরা ডাইনামিক করছি, তাই না? আমরা এর যদি ড্যাশবোর্ডে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা স্লাইডার ইচ্ছা মতো অ্যাড করতে পারবো। WP অ্যাডমিন এবং পাসওয়ার্ড সম্ভবত অ্যাডমিনই ছিল। ওকে, তো এইখানে আমরা একটা অপশন দিচ্ছি, স্লাইডার্স নামে একটা অপশন আছে এবং এখানে অ্যাড নিউ নামে একটা অপশন পাচ্ছি, তাই না? যেখান থেকে আমরা ক্লিক করে নতুন যে কোনো একটা স্লাইডার অ্যাড করতে পারি। এই পর্যন্ত আমাদের আছে, কিন্তু এখানে আমাদের কি কি ফিল্ড আছে? এখানে আছে একটা টাইটেল, এখানে আছে এডিটর, আর আছে এক্সার্ভ, তাই না? আর কি কিছু আছে? আর কিছু নাই। নিচে একটা এক্সার্ভ যেটা, সেটা হলো আমরা দুইটা ভাবে কন্টেন্টগুলোকে কল করি, একটা দি এক্সার্ভ আর একটা দি কন্টেন্ট। তো দি কন্টেন্টটা করলে আপনার মাঝখানে এডিটরে যা রাখবেন সম্পূর্ণ তথ্যটা দেখায় দিবে, যা যা আসবে হুবহু সেটাই। আর যদি আপনারা দি এক্সার্ভ ইউজ করেন তাহলে এই এডিটরের মধ্যে যা আছে তার একটা সারাংশ দেখাবে। প্রথম 40 অক্ষর মতো, হ্যাঁ, প্রথম 40 অক্ষর মতো এটা দেখায় দেয়। তবে আপনি যদি মনে করেন যে দেখাচ্ছে প্রথম যে 40 অক্ষরটা আছে ওই 40 অক্ষরের মধ্যে আপনার সারাংশ বা সারমর্মটা মানে উল্লেখ করতে পারতেছেন না, তাই না? এর বাদে অন্য কিছু একটা দেখানো দরকার। সেই ক্ষেত্রে আপনি এক্সার্পের এখানে যদি কিছু লিখে দেন, সেইটা হলো এডিটরের প্রথম 40 অক্ষর না নিয়ে এইটা শো করবে, এক্সার্পে যা লিখে দিবেন সেইটাই দেখাবে। এইটা হলো এক্সার্পের বিশেষত্ব। হ্যাঁ, দা এডিটর হচ্ছে যদি আমরা এডিটর ইউজ করি দি কন্টেন্ট, দি কন্টেন্ট ওই ফাংশনটার নাম। এই ফাংশনে শো করে আপনি এডিটরের মধ্যে যা লেখা হয় সব। আর দি এক্সার্পটা যদি লেখা হয় তাহলে এই দি এক্সার্পটা যদি লেখা হয় তাহলে আপনার এডিটরের মধ্যে প্রথম 40 ওয়ার্ড দেখায়। তো আচ্ছা, অ্যাড নিউ স্লাইডটা কোথায় ইউজ হবে? অ্যাড নিউ স্লাইড, এটা তো আমরা স্লাইডার অ্যাড করার জন্য, যেমন আমাদের এখানে স্লাইডার আছে না অনেকগুলো স্লাইডার। তো যে আপনার যেমন এইটা একটা স্লাইডার, তারপর দ্বিতীয় এটা একটা স্লাইড, মানে একটা স্লাইড আর কি, অ্যাড নিউ স্লাইড এগুলো। হ্যাঁ বলেন। আমি যদি ক্যারেক্টার সেট করতে চাই, ক্যারেক্টার সেট, হ্যাঁ, এগুলো আপনি যে কাস্টম ভাবে করতে পারবেন, কাস্টম ভাবে করা যাবে। মানে আপনার যেরকম এখানে আমরা দি এক্সাক্ট ইউজ করতেছি, দি এক্সাক্ট না ইউজ করে আপনি একটা ফাংশন বানাইলেন, সেই ফাংশনে আপনি হলো প্রত্যেকটা যে দি কন্টেন্টের মধ্য থেকে ক্যারেক্টারগুলো আপনি যাচাই করলেন যে এতগুলো আমার ক্যারেক্টার, এইরকমভাবে একটা ফাংশন দিলেন যে ফাংশনের মধ্যে আমি যতগুলো দিয়ে দেবো ততগুলো ক্যারেক্টারই আমার রিটার্ন করে দিবে, তার বেশি করবে না। এবার ওই ফাংশনটাকে আপনি কল করে দিবেন। আমাদের মেইন সমস্যা হয় বাংলাতে, আমাদের প্রবলেম যেটা হয় সেটা বাংলা যদি কোনো পত্রিকা বা কোনো ব্লগ সাইট করতে যাই তখন আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যদি ওয়ার্ড দিই তাহলে আপনার ওই বড় ছোট হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু আমাদের ক্যারেক্টারটা খুব দরকার পড়ে। এখন বাংলার সাথে আসলে এটা এতটা কম্পিটিটিবল না আপনার ওয়ার্ডপ্রেস, কারণ আপনার বাংলাতে হলো ইউটিএফ সরি ওইটা হলো ইউনিকোডে চলে যায়, ওইগুলোতে আপনার হলো আজকি ফরম্যাটে থাকে না, এই জন্য একটা প্রবলেম হয়। তো এইটা হলো আপনার ওই ওয়ার্ড হিসাবে দেওয়াটাই ভালো হয় এইসব ক্ষেত্রে। আর তারপর আপনি কাস্টমার এক্সাম্পল একটা সুযোগ পাচ্ছেন, যদি আপনি মনে হয় যে না ওইভাবেই অটোমেটিক্যালি মার্চ করবেন না, আপনি কাস্টমার এক্সাম্পলের মধ্যে যা লিখে দেবেন ততটুকুই দেখাবে, তাহলে আর আপনার এই ঝামেলাটা থাকবে না। এ হচ্ছে বিষয়। এই জন্যই যে এই যারা এক্সাম্পলের একটা ব্যবস্থা আছে। মনে করেন যে আপনি এটা সম্পূর্ণ নিউজটা তার শিরোনামটুকু আপনি এখানে দিয়ে দেন, প্রথম 2 লাইনের মধ্যেই যাতে এটাকে দেখানো যায় বা বোঝানো যায়। সেই ক্ষেত্রে হ্যাঁ, লিমিট হলো ওই আপনার 40টা ওয়ার্ড দেখায়। 40টা ওয়ার্ড যদি আপনি এইখানে না দেন, এক্সাম্পল না দিয়ে যদি এডিটরে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এডিটরের যা লেখা ওইটার থেকে 40টা ওয়ার্ড দেখাবে। আর যদি আপনি এক্সাম্পল এখানে কিছু ভ্যালু দিয়ে দেন, সেই ক্ষেত্রে আর আমার উপরে ওইটা দেখাবে না, তখন এক্সাম্পল যা দিবেন সেইটাই দেখাবে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে একটা দেখছি কাস্টম ফিল্ডসের একটা সাপোর্ট দেওয়া হয়েছিল, তাই না? কাস্টম ফিল্ডের এই যে সাপোর্ট দিয়েছি, কিন্তু এটা মনে হয় কিছু কোনোটা অ্যাড করা হয়েছিল না, তাই না? আচ্ছা, তো আমরা এটা হলো আর কি ডিফল্ট সিস্টেমে যে কোনো প্লাগইন অ্যাড না করে যেটা করার সিস্টেম, সেটাতে আমি এখানে ফার্স্টে দেখি এবং তার পরবর্তীতে দেখি কীভাবে এটা প্লাগইন অ্যাড করে করা যায়। ওকে, তো আমরা এখানে দেখেন দুইটা অপশন পাচ্ছি, একটা নেম একটা ভ্যালু। তো এইটা আমরা অনেকটা ইসের মতো ইউজ করতে পারি অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে একটা কি দেওয়া হইতো, একটা ভ্যালু দেওয়া হইতো, তাই না? মনে আছে অ্যারের মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে ছিল না? আচ্ছা, তো সেইটা ঠিক একইভাবে আমরা কি করব, এখানে নেমের এখানে আমরা কিটা দেব, মানে কি এর মতোভাবে এটা ইউজ করব। সাপোজ এখানে দিয়ে দিলাম যে আমরা যে বিটিএন, সাপোজ বিটিএন লিখে দিলাম। এবার এই বিটিএন এর থ্রুতে এর ভ্যালুটা কি হবে সেই ভ্যালুটা আমরা ওইখানে দিতে পারি। সাপোজ আমরা কি দিলাম বিটিএন টেক্সট এবং এখানে ভ্যালু দিলাম যে লার্ন মোর।
সাপোজ লার্ন মোর আমরা লিখে দিলাম, তাহলে আমরা কি পাবো, যখন আমরা ওই পোস্টের মধ্যে যাব এই বিটিএন টেক্সট এইটার মাধ্যমে আমরা এই লার্ন মোরের মানে এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এইটাই হলো মূলত ব্যাপার। তো আমরা মনে করেন এখানে দিলাম যে বিটিএন টেক্সট রাখলাম এবং এখানে লার্ন মোর দিলাম, এটাতে অ্যাড করে দিলাম, এটা অ্যাড কাস্টম পোস্ট দিয়ে দিলাম, অ্যাড কাস্টম ফিল্ড। এবং কি করবো, আরেকটা লাগবে, আমি আরেকটা কি করতে পারি, বিটিএন লিঙ্ক রাখলাম এবং সেইটার ভ্যালু হিসেবে কি দিলাম, সাপোজ আচ্ছা বানান ভুলে গেছে না, ওই হলো যাকে একটা যে কোনো একটা আমরা লিঙ্ক দিলাম, ঠিক আছে। আমরা এইটুকু দুইটাই অ্যাড করে দিলাম। দেখেন কি দিছি, বিটিএন টেক্সট লার্ন মোর, এবার বিটিএন লিঙ্ক, এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা পাবলিশ করে দিলাম। এটা আমরা এখানে ম্যানুয়ালি করে দিলাম, বাট এইটা এখন আমরা কিভাবে পাবো, তাই না, সেটা তো একটা ব্যাপার আছে। আচ্ছা স্ট্যাটাস এটা ড্রাফটে আছে, এটা পাবলিশ করে দিই। পেন্ডিং রিভিউ বিষয় কি, ড্রাফট, এটা কি ড্রাফটে আছে না? আচ্ছা দেখিনি আমরা এটা আসলে দেখা যায় কিনা। এই তিনটা চলে আসছে, তার মানে দেখা যাচ্ছে। আচ্ছা কোনো ইমেজ দেওয়া নাই বলে কেউ দেখা যাচ্ছে না, আমরা এখানে কিছু একটা ইমেজ অ্যাড করে দেই। এটা ছোট ইমেজ, আমরা আরেকটা ইমেজ আপলোড করি। পিকচার্সের মধ্যে যে এইখানে যে এইটাকে দিয়ে দিলাম, ওকে। এবং এটা তো আমরা ক্রপের অপশনটা দেখেছিলাম গত ক্লাসে, তাই না? ক্রপেরটা যে কীভাবে ক্রপ করা যায়, ইমেজের একটা সাইজ দিয়ে দিয়েছিলাম না। এখন কিন্তু যে ইমেজে আমরা আপলোড করতেছি ওই আগে যেই প্রি ডিফাইন্ড যেই সাইজটা দেওয়া আছে ওই সাইজেই কিন্তু দেখাবে। হ্যাঁ, অ্যাড ইমেজ সাইজ। আমার এর নামটা আমার ওই কোন ব্যানার বা কোন ইমেজটা আমি ইউজ করব, পরে উইথ হাইট লাস্টে যেটা ট্রু, ট্রু আর ফলস এর মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলছি। আচ্ছা জাস্ট ক্রিয়েটিভিটি কিছু করে লিখে আমি এইটুকু রাখলাম, দেখি এখন আমাদের কি রকম দেখাই। যে আমাদের ইমেজটা চলে আসছে, কোনো কন্টেন্ট রাখা হয়নি বলে কন্টেন্টটা দেখা যাচ্ছে না। এবং আমাদের কি আছে তারপরে এইগুলোতে গেলে আমরা পরবর্তীগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা তো একটা যেটা ব্যাপার ছিল অ্যাড ইমেজ সাইজের ক্ষেত্রে লাস্টে ট্রু আর ফলস ছিল, তাই না? ট্রু একটা আমরা ট্রু করে দিলাম, ট্রুটা হলো ক্রপ হবে কিনা। আমরা যেমন দেখেন ইমেজটা কিন্তু অরিজিনাল ইমেজ কিন্তু এই তো এতটুকু না, ইমেজ কিন্তু আশেপাশে আরও অনেক কিছু আছে, তাই না? কিন্তু আমরা কি করছি, ক্রপ করে দিচ্ছি, ক্রপ করে অতটুকুই ইমেজটা এখন কেটে অতটুকুই হয়ে গেছে। আর আমরা যদি ক্রপটা না করি তাহলে কি হবে, সম্পূর্ণ ইমেজটাকেও চ্যাপটা করে অতটুকু দেখাবে, ইমেজের হাইটটা ছোট করে ফেলবে। তখন আপনার কি হবে, ইমেজটা আর কি খাটো দেখা যাবে। মনে করেন একজন লম্বা হলো 6 ফুট, তাকে আমরা 4 ফুট বানাই দিচ্ছি, তাহলে কি খাটো দেখা যাবে না? কিন্তু কি করলাম আমরা ওই 6 ফুটের থেকে আমরা 4 ফুটের যতটুকু দেখাই ততটুকু দেখাবো, তাহলে তার ওর খাটো হয়ে যাওয়া লাগছে না। যতটুকু অতটুকুর মধ্যে যতটুকু আটে ততটুকু আমরা দেখাইতে পারতেছি। জি, যদি ছোট হয় ওই ইমেজ সাইজের থেকে, তাহলে ওইটা ক্রপ করবে না, যতটুকু দেখা আছে ততটুকুই দেখাবে। এই জন্য আপনার উচিত হবে সবসময় বড় সাইজের ইমেজ আপলোড করা, যাতে আপনার যতটুকু দরকার ততটুকু কেটে হয়ে যায় অটোমেটিক্যালি। ট্রু মানে হচ্ছে এটা ক্রপ হবে, এটা ক্রপ ট্রু, হ্যাঁ ক্রপ ট্রু। আর ফলস মানে ফলসে তাহলে এটা ক্রপ হবে না, ওইটা এমনি হাইট উইথ চ্যাপ্টার বানিয়ে ফেলবে। যেমন দেখেন আমরা ওইটাকে যদি ফলস করে দেই তাহলে আমাদের কি পরিবর্তন হয় আমরা তো দেখতেই পারি, তাই না? আমরা এখানে দেখি function.php, আচ্ছা তো function.php তে এটা আমরা কোথায় করব, অ্যাড ইমেজ সাইজ, তাই না? অ্যাড ইমেজ সাইজের মধ্যে এটা আমরা নাম দিয়ে দিয়েছিলাম, সেটা কি স্লাইডার, এবং এখানে ট্রু ছিল। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা এইবার আমরা এটা ফলস করে দিই, ফলস করে দিলাম, ঠিক আছে। এইবার আমরা আরেকটা নতুন কোনো একটা ইমেজ অ্যাড করি, তো দেখি আসলে আমাদের কি হয়। এটা রিমুভ করে দিয়ে অন্য একটা ইমেজ অ্যাড করতে হবে, তাছাড়া তো কাজ হবে না। তো অন্য একটা ইমেজ অ্যাড করবো কোথা থেকে, সাপোজ আমরা এই ইমেজটা অ্যাড করলাম, এটা কিন্তু নতুন একটা ইমেজ, তাই না? এবার সেটা স্পেশাল ইমেজ করি, আপডেট করি। তো এইবার দেখি আমাদের এখানে আমাদের আসলে কি পরিবর্তনটা আসে। ইমেজটা কি দেখতে সুন্দর দেখা যাচ্ছে, চ্যাপ্টার হয়ে গেছে না? ওইটা কিন্তু সম্পূর্ণ ইমেজটাকেই কিন্তু কি খাটো করে ফেলছে, তাই না? যেমন আমরা ফটোশপে যখন কোনো রিসাইজ করি দেখবেন পাশে একটা রেশিওর একটা বাটন থাকে, রেশিওর বাটনটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই হাইটটা যত দেবো ওই অনুযায়ী কিন্তু ওইটা আবার ছোট বেশি কম বেশি হয়ে যায়, তাই না? তো ওইভাবে যদি আমরা ওইটা যদি ঠিক না দিই, ওইটা যদি না দিয়ে যদি আমরা ক্রপ করি বা হাই ছোট বড় করি, দেখবেন এরকম খাটো হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, তাই না?
এই ব্যাপারগুলো থেকে যায়। আর এই জন্য দেখেন পাশে আরেকটা কি থাকে, ক্রপের জন্য আরেকটা টুলস থাকে, যে ক্রপের টুলসটা দিয়ে কিন্তু কি করতে পারি, আমরা যতটুকু এরিয়া দেখাই দেবো ঠিক ততটুকু কিন্তু ওই রেশিও অনুযায়ী আমার ক্রপ করে দেয়, ওটা কিন্তু তখন আর খাটো হয়ে যায় না। আচ্ছা, তো যাই হোক আমরা ইমেজ সাইজটা ওইটা ট্রুই রেখে দিব এবং ইমেজটাকে কেটে দিয়ে আরেকবার ইমেজটা আপলোড করি, তাছাড়া আবার আমাদের এটা খাটোই থেকে যাবে। ডিলিট পার্মানেন্টলি। আচ্ছা, আমাদের আগে যেটা ছিল সেটা দেখাই দেই, সমস্যা নেই। তো তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে মোটামুটি যে অ্যাড ইমেজ সাইজ করে কি করা যায়। আর এইবারে এই যে এখানে যে ব্যাপার স্যাপারটা, তাই না, যে লার্ন মোর, আমরা কিন্তু এটা এখন কি থেকে নিয়ে আসতে আসছি, ইমেজ আমরা পোস্টের থেকে নিয়ে আসব, তাই তো। এইবার করতে হলে কি করতে হবে, আমরা মূলত এই কাজগুলো কোথায় করতেছিলাম, এই যে ইমেজ এই যে কাজগুলো করতেছিলাম, এটা একটা কাস্টম টেমপ্লেট করে নিয়েছিলাম না, কাস্টম একটা টেমপ্লেট করে নিয়েছিলাম, তাই না, যে টেমপ্লেট হোম। এখন এইটার মধ্যে আমরা লার্ন মোড যেটা ছিল সেটা কিন্তু কি স্ট্যাটিক আকারে ছিল, তাই না, এটা কিন্তু আমরা ডাইনামিক করেছিলাম না। এখন কি করতে হবে, আমরা কিন্তু পোস্ট করার সময় দুইটা নেম দিয়েছি, তাই না, একটা হলো বিটিএন টিএক্সটি আর একটা বিটিএন লিঙ্ক। ওইগুলা থেকে আমরা এখন ওর ভ্যালুটাকে বের করে নিয়ে আসবো কিভাবে, গেট পোস্ট মেটা করে, গেট পোস্ট মেটা, তাও দেখে নিই, এটাই সম্ভবত META, গেট পোস্ট মেটা। এবার আমরা কি করব, এটাকে গুগলে সার্চ দেবো, তাহলে আমাদের কোডেক্সে দেখাই দিবে গেট পোস্ট মেটা দিয়ে। এবং গেট পোস্ট মেটা দিয়ে কি করা যায়, আমাদের ওই মেটা ভ্যালুর যে ভ্যালুটা সেটা আমরা নিয়ে আসতে পারি। আমরা কয়টা প্যারামিটার পাস করতে হবে, যেমন ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের পোস্টের আইডি কি, আমাদের কোন পোস্টের থেকে আমরা কোন পোস্টের আইডি মানে ভ্যালুটাকে নিয়ে আসবো সেটা দিতে হবে। তারপরে কি হবে, আমাদের কিটা দিয়ে দিতে হবে। দেখেন এই যে এখানে কি দেওয়া আছে, দেখছেন, আমরা যে নেমটা দিয়েছিলাম ওইটাই মূলত কি। আর তারপর কি আছে, আমাদের এটা বুলিয়ান মানে সিঙ্গেল ডেটা রিটার্ন করবে কিনা, ট্রু আর ফলস, আমরা এটা ট্রু করে দেবো যে আমাদের সিঙ্গেল ডেটাই রিটার্ন করবে, আইদার রিটার্ন এ সিঙ্গেল ভ্যালু। সিঙ্গেল বলতে এটা আর কি আমাদের সিঙ্গেল হিসাবে আর কি ডাটা রিটার্ন করবে, প্লুরাল হিসাবে করবে না। হয়তো আমরা ফলস দিয়ে দেখতে পারি, ফলস দিলে হয়তো বা ওইটা আমরা অ্যারে হিসাবে রিটার্ন করতে পারি। এটা বলতে এটাও বোঝায় যে নির্দিষ্ট একটা আইডি, যে ওই ফিল্ডের ওই একটা মাত্র ডাটা। ও হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। মানে আমরা আবার দেখাচ্ছে কি হয়, ওই যে আমাদের যে আইডি সেম নেমেতে আমরা আবার দুইটা নাম রাখতে পারি, দুইটা ভ্যালু দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ভ্যালুটাই আসবে, এরকম হতে পারে। তো আমরা এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, এরকম আমাদের কোনো প্রয়োজন হয় নাই, সবসময় আমরা ট্রু দিয়েই কাজ করি। তো যাই হোক, তাহলে কি করব, গেট পোস্ট মেটা, এটা একটা ফাংশন। এই ফাংশনে কি করতে হবে, প্রথমে কি আর্গুমেন্ট দিতে হবে, ফার্স্ট প্যারামিটারটা হলো আমাদের আইডিটা কত। তো আইডিটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, গেট দ্য আইডি। গেট দ্য আইডি যদি আমরা দিই তাহলে আমরা এই পোস্টের আইডিটা কত সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে আমরা এখানে কি ইউজ করব, গেট দ্য আইডি। গেট দ্য আইডি একটা ফাংশন, এই ফাংশনটার মাধ্যমে আমরা কি পাই, আমাদের বর্তমান এই পোস্টের আইডিটা কত। এটা কিন্তু একটা লুপের মধ্যে আছে, আপনারা খেয়াল করে দেখবেন এটা কি আছে, এটা কিন্তু আচ্ছা উপরে দিচ্ছি, তাই না, তাহলে কিন্তু কাজ করবে না। আমরা কিন্তু হোয়াইল লুপের মধ্যে রাখতে হবে, তাছাড়া কাজ করবে না। এটা কি করব, আমরা নিচে নিয়ে যাব, যে দি পোস্ট মানে পোস্টের ডেটা সেট করব, তার নিচে কাজ করতে হবে, তাছাড়া কাজ করবে না। ওকে, তো তাহলে আমরা কি করব, এখানে গেট পোস্ট মেটা, এবং এটা আমরা কি করলাম, ফার্স্ট প্যারামিটার হিসাবে গেট দ্য আইডি দিয়ে দিছি, এবং দ্বিতীয় প্যারামিটার কি, আমাদের কিটা কি, আমাদের যেই পোস্ট যখন করছে এটা কি দিছি না, এবং এটা ভ্যালু দিয়েছি, যে নেমটা ছিল ওইটা কি, ওইখানে কি ছিল, BTN টেক্সট, তাই না, BTN টেক্সট ছিল। এবং তারপর আমরা লাস্টের যে প্যারামিটার হিসেবে সেটা ট্রু দিয়ে দিব, যাতে সিঙ্গেল ডেটা রিটার্ন করে। কিন্তু আমরা এটাকে এবার কি করব, আমরা এটা কিছুর মধ্যে সংরক্ষণ করতে হবে না, তার মানে এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে পারি। তো ভেরিয়েবলটা কি রাখতে পারি, সাপোজ আমরা BTN টেক্সট দিতেই পারি, তাই না, BTN টেক্সট ইকুয়াল, আমরা ওই টেক্সটের ভ্যালুটা পেয়ে গেছি। তো আসলে ওই টেক্সটের ভ্যালুটা পেয়েছি কিনা সেটা দেখার জন্য আমরা এখন কি করতে পারি, এই লার্ন মোড যেটা ছিল এটা কেটে দিয়ে কি করব, এখানে আমরা ওইটাকে একো করে দেব, কি BTN টেক্সট। তো আমরা BTN টেক্সটটাকে একো করে দিলাম। এখন দেখি আমাদের আসলেই লার্ন মোড ওইটা দেখাই কি।
অন্য একটা লেখা দেন, একই লেখা আছে তো আচ্ছা learn more-এই। হ্যাঁ লার্ন মোর এখন আছে, কিন্তু এখন নেক্সট করলে কিন্তু আবার এটা থাকবে না, দেখছেন কিছু নাই, কারণ এইগুলো কিন্তু আমরা কেউ দেই নাই। তো তারপরে আমরা অন্যগুলোতে আমরা অন্যগুলো কিছু সেট করে দিতে পারি, যেমন সাপোজ আমরা এটা আছে দ্বিতীয়টাতে দিলাম যে ভিজিট সাইট, সাপোজ ভিজিট সাইট লিখে দিলাম। তো তাহলে আমরা দেখি আমাদের এবার কি আসে, এটা কোনটাতে দিয়েছি দেখি নেক্সট করে, এই যে এটাতে ভিজিট সাইট কি লেখা আসছে, তার মানে আমরা কিন্তু দিতে পারতেছি। আচ্ছা তো আরেকটা ব্যাপার আছে, সেটা কি আমাদের যেটা হলো বিটিএন লিংক, তাই না? তো এটাকে আমরা আবার কি করতে হবে, ডাবল করে দিতে পারি, ডুপ্লিকেট করে দিয়ে আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হলো কি বিটিএন লিংক, বিটিএন লিংক, এবং আমাদের কি কিটা চেঞ্জ করে দিতে হবে না? এই লিংকটা পাচ্ছি কোথা থেকে, আমরা যখন ওই পোস্ট দেওয়ার সময় যেটা দিয়েছি সেইভাবে। তো সেভ করলাম, এবং তাহলে এবার বিটিএল লিংকটা কোথায় আমরা ইকো করব, এই হ্যাশের এইখানে। ওকে, তো তাহলে আমরা কি করে ফেললাম, আমরা কিন্তু এইটাও ইকো করে দিলাম। তো এখন তাহলে আমরা দেখি কি দেখব। ফার্স্ট এটা কিন্তু আমাদের google.com আছে, দেখছেন যে google.com ঢুকে যাচ্ছে, আর পরেরগুলোতে আবার কিন্তু কিছু নাই, আর কিছু না থাকা মানেই তো কিছুই না, মানে আমরা যে সাইট আছে, যে বর্তমানে যে লিংক আছে ওইটাই দেখাই। জি একটা শর্টকাট দেখেন আপনারা একটু জানেন জি কোডের মধ্যে যান code। আচ্ছা এখানে যখন ইকোর দরকার হবে তখন এই ইকো লেখাটা কেটে দেন, হ্যাঁ পিএসপিটাও কেটে দেন। এখানে হচ্ছে একটা ইকুয়াল না, ইকুয়াল, ইকুয়াল এটা হচ্ছে শর্টকাট। ও মানে ইকো শর্টকাট। হ্যাঁ, আচ্ছা পিএসপি এবং ইকো যখন লিখবেন হ্যাঁ। তখন এটা দিলে হয়ে যাবে ইকো। ও আর তা হয়তো, তবে আবার একটা জিনিস খেয়াল করে রাখবেন যে ইসেতে না ওয়ার্ডপ্রেসেও কাজ করতে পারে, কারণ যেহেতু পিএসপি একই জিনিস কাজ করবে, যে কাজ করতে, কিন্তু এটা থিম ফার্স্টের জন্য কিন্তু কোনো শর্টকাট অ্যালাউ না। তাই না? হ্যাঁ আপনার যে থিম ফার্স্টের জন্য শর্টকাট দিলে আপনি ওইটা অ্যাকসেপ্ট করবে না, ওরা আর কি এই পিএসপি কোনো শর্টকাট ওরা অ্যালাউ করে না, এটা হলো ব্যাপার। এই জিনিসগুলো আবার খেয়াল রাখবেন আর কি। তাহলে পোস্টম্যানের কাজটা হচ্ছে কি, গেট পোস্টম্যানের এটা হলো আপনার গেট পোস্ট মেটার মাধ্যমে কোনো পোস্টের যে মেটা ফিল্ডগুলো থাকে, মেটা ফিল্ডের ডেটাগুলোকে নিয়ে আসা যায়। কিন্তু এবার দেখেন আমরা একটা জিনিস খেয়াল করে, যে আমরা তো এটা ফার্স্টে ক্রিয়েট করে দিচ্ছি, তাই না? কোডের মধ্যে আমরা ওইটা কল করলাম, কিন্তু একজন যখন নতুন একজন ইউজার, সে কিভাবে জানবে যে আমার এখানে বিটিএন টেক্সটই দিতে হবে, তাই না? এটা ব্যাপার না, বা বিটিএন লিংকে দিতে হবে, তাহলে আমাদের এখানে কাজ করবে। এটা তো আসলেই ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না, তাই না? এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। এই জন্য কি করতে হবে, আমাদেরকে ডেডিকেটেডভাবে একটা এখানে বক্সই রেখে দিতে হবে, এই রকম। যেমন উপরে এইটা দ্বারা কি বুঝতে পারছি, যে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, আমরা এইটার দ্বারা বুঝতে পারছি এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে। ঠিক একইভাবে আমাদের যদি সম্পূর্ণ এইখানে যদি একটা বড় করে ফিল্ড দেওয়া থাকতো, এবং সেইখানে লেখা থাকতো যে বাটন লিঙ্ক বা বাটন টেক্সট, তাই না? তাহলে কিন্তু আমরা ওইটা অনেক ভালোভাবে বুঝতে পারতাম। এবং এই কাজটা করার জন্য আমরা এখন কি ইউজ করব, CMP2। ওকে, তো তাহলে আমরা কি করব, CMP2টা যে প্লাগইনটা আছে সেটা আমরা ইনস্টল করে ফেলবো। CMP2 একটা প্লাগইন, আপনার ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যেরকম থিম সেরকম একটা প্লাগইন। আমরা থিমও কিভাবে প্লাগইন কিভাবে তৈরি করতে হয় সেগুলোও দেখবো পরবর্তীতে। আচ্ছা, তো তাহলে আমরা কি করব এখন, এই যে প্লাগইনটা আছে CMP2, যে আপনার ওয়েব ডেভ স্টুডিওর, এইটা আমরা ডাউনলোড করে নেব। এই প্লাগইনটা সরাসরি আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি, এই প্লাগইন থেকে এখান থেকেও অ্যাড নিউতে যেও দিতে পারবো। তবে আবার অনেক সময় দেখা যায় যে লোকাল হোস্টের সাথে HTTP রিকোয়েস্টের একটা ব্যাপার স্যাপার থাকে, যেগুলো যায় না। তারপর দেখি এখান থেকে যায় কিনা। CMP2 দিলে আমাদের এখানে চলে আসবে, এই যে CMP2 যেটা, এটা যে ওয়েব ডেভ স্টুডিওস। আমরা দেখি এটা ইনস্টল করে দেখি ইনস্টল হয় কিনা। যদি ইনস্টল হয়ে যায় তাহলে তো হইলো, আর না হলে কি করব, ওই যে ফাইলটা ডাউনলোড করলাম ওইটা আমরা প্লাগইন ফোল্ডারের মধ্যে যে এক্সট্রাক্ট করে দিব। এসিটাকে সুইং করা আছে। ওকে, তো আমাদের দেখতেছি যে এটা আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন কি করব, অ্যাক্টিভ করব।
তো আমরা কি করতাম, যেটা হলো এমনি ক্লায়েন্টের কাজটাজের জন্য এই সিএমপি যে টুটা আমরা কিন্তু এটা প্লাগইন আকারে অ্যাক্টিভ করলাম, তাই না? কিন্তু এটা কিন্তু আমরা প্লাগইন আকারে অ্যাক্টিভ করতাম না, এটা কি করতাম, থিমের সাথে ইন্টিগ্রেট করে দিতাম। কিন্তু যেহেতু আমরা এখন প্রোডাক্ট লেভেলের জন্য করব, সেহেতু আমাদের প্রোডাক্ট লেভেলে এরকমভাবে থিমের সাথে কোনো প্লাগইন ইন্টিগ্রেট করে দেওয়ার কোনো পারমিশন নাই। আমাদেরকে কি করতে হবে, এটা আলাদা প্লাগইন হিসাবেই অ্যাড করতে হবে। তবে আমরা একটা কাজ করতে পারবো, ওকে স্ট্রিক্টলিভাবে বলে দিতে পারবো, যখনই আমরা কোনো থিম ইনস্টল করব, আমাদের থিমে যতগুলো রিকোয়ার্ড প্লাগইন থাকবে ও উপরে ওনাকে একটা ওয়ার্নিং দেখাবে, এবং ওইখানে লেখা থাকবে যে ইনস্টল আমাদের কি রিকমেন্ডেড প্লাগইন, এবং ওইখানে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কগুলো সম্পূর্ণ লিস্টে চলে আসবে, ওইখান থেকে একটা ক্লিক করলে আমাদের সব ইনস্টল হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা প্রোডাক্ট লেভেলের জন্য এইভাবেই করবো, স্ট্যান্ডার্ড যে সিস্টেমটা। তো যাক, তাহলে কিন্তু আমাদের এটা কি হলো, আমাদের ইনস্টল অবস্থা হয়ে গেছে, তাই না? তো ইনস্টল হয়ে গেছে বলেই যে আমরা আমাদের কাজ হয়ে গেছে তা কিন্তু না। আমরা কিন্তু এখন পোস্টের মধ্যে গেলে দেখতে পারবো না যে আমাদের ওইখানে কোনো একটা নতুন কোনো অপশন অ্যাড হয়েছে। আমরা কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি, কেউ দেখতে পাচ্ছি না। তার কারণ কি, আমাদেরকে একটা কনফিগার করতে হবে, একটা কনফিগারেশন ফাইল আছে, আমাদের ওই রকমভাবে কনফিগার করতে হবে। তো যেমন দেখি আমাদের এইখানে যে প্লাগইনস আছে, প্লাগইনসের মধ্যে গেলে কোনো সেটিংস না, সেটিংস বলতে কিছু নাই, আমাদের এখানে কোনো কিছু বলে দেয় না যে কীভাবে করতে হবে। আমরা সেটা কীভাবে করব, আমরা এখানে সার্চ দেব CMB2 ডকুমেন্টেশন। CMB2 ডকুমেন্টেশন দিলে আমাদের গিটহাবে একটা উইকিতে চলে যাবে। এইখানে আমাদের ডকুমেন্টেশন সম্পূর্ণ আকার দেওয়া আছে, কীভাবে কী করতে হবে, কীভাবে কনফিগারেশন করতে হবে, কী ব্যাপার স্যাপার সেইগুলো সব দিয়ে দিছে। তো এখানে কী দিয়েছে, বেসিক ইউজেস। ফার্স্টে আমাদের কী আছে, বেসিক ইউজেসটা আছে। তো বেসিক ইউজেসে কি আছে দেখি আমরা। এটা হলো যে প্লাগইন, যদি আমরা প্লাগইন আগে ইনস্টল না করে যদি থিমের সাথে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমাদের এই কাজগুলো করতে হয়। তবে আমাদের এটা করার প্রয়োজন নাই, কারণ আমরা এটা প্লাগইন আকারে ইনস্টল করছি। তো এইবার কি দেখেছে, ক্রিয়েট এ মেটা বক্স। একটা মেটা বক্স তৈরি করার জন্য কি করতে হবে, এরা একটা কি করছে, এটা কিন্তু এক্সাম্পল আকারে দিয়ে দিছে, তাই না? এই যে আমাদের এক্সাম্পল আকারে দিয়েছে। তো এই এক্সাম্পল, এই ফাইলটাই আমরা সম্পূর্ণ কপি করে নিই, এবং তারপরে আমরা এটাকে একটা যে কোনো ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করে তারপর আমরা ইলাবোরেশন করব। হ্যাঁ, ফাংশন.php করবো, কিন্তু ফাংশন.php তে যদি আমরা এত কোড দিয়ে দিই, তাহলে তো এগুলো একদম ঘিজিবিজি হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য যে কাজটা করা উচিত হবে, এটা আলাদা একটা ফাইলের মধ্যে করে ওইটাকে আমরা ইনক্লুড করে ফেলবো, সেটা আমাদের জন্য ভালো হয়। তো আমরা যেমন এখানে একটা কি রাখতে পারি, INC নামে একটা ফোল্ডার করতে পারি। আচ্ছা, আগে একটা PHP ফাইলটা তৈরি করে ফেলি। মনে করেন যে কী দিলাম, এটা হলো আমাদের যে থিমের নাম, সাপোজ CIT আন্ডারস্কোর দিয়ে, এবার আমরা এটা দিলাম যে হলো মেটাবক্স কনফিগ .php, এবং এটার মধ্যে আমরা সম্পূর্ণ ফাইলটাকে দিয়ে দেই। তো আমরা সম্পূর্ণ কিন্তু এখানে দিয়ে ফেললাম, ঠিক আছে, সম্পূর্ণ কোডগুলো দিয়ে দিলাম। এটাকে আমরা কি করবো, ফাংশন.php তে আমরা কল করে দেবো। এটা বাইরেও রাখতে বা INC ফোল্ডারের মধ্যে রাখতে, INC ফোল্ডারের মধ্যেই দিয়ে দিই, তাহলে ভালো হয়। একটা ফোল্ডার করলাম, INC বলতে ইনক্লুডের সংক্ষিপ্ত রূপ INC, আপনি ইনক্লুড নামেও রাখতে পারেন। INCর মধ্যে আমাদের CIT metabox.config CINF নামে একটা ফাইল করছি, তাই না? এটা কি করবে, এবার আমাদের এখানে অবশ্যই ইনক্লুড করে দিতে হবে, তাই না? তো তাহলে আমরা কি করব, ইনক্লুড ওয়ান্স, মনে আছে আমরা ইনক্লুড ওয়ান্সের কাজ করছিলাম না? ওকে, তো ইনক্লুড ওয়ান্সের মধ্যে আমাদের কি বলে দিতে হবে, যে আমাদের যে স্ল্যাশ কি INC স্ল্যাশ আমাদের CIT metabox config, এটা। তো তাহলে আমরা কি হলো, আমাদের কিন্তু এটা ইনক্লুড হয়ে গেল, ঠিক আছে? ইনক্লুড হয়ে যাওয়া বলতে কি, আমরা এই ফাংশন.php তেই পেস্ট করে দিলে যে কাজটা হয়তো সেম কাজটাই হবে। তো এই আচ্ছা, ONCE, থ্যাংক ইউ। যাক, তাহলে আপনাদের ক্লাসে মনোযোগ আছে, তাই না? বোঝা যাচ্ছে, তাই তো? অনেকে যদিও ঘুম অনেকে স্বপ্ন দেখে ফেলতে পারেন, তো সমস্যা নাই, স্বপ্নের মধ্যেই দেখেন যে আপনি এইটাই করতেছেন, ঠিক আছে? ওকে, তো তাহলে আবার কি করব আমরা, এইবার এই যে CIT metabox config.php যেটা আছে, এইটার মধ্যে কি কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ফার্স্টে যেটা কি অ্যাড অ্যাকশন করা আছে, অ্যাড অ্যাকশন করে কি করছে, এই দ্বিতীয় ফার্স্ট প্যারামিটার হিসেবে দিতে হয় হুকের নামটা, যে কোন হুকে এটা যাবে।
আর দ্বিতীয় প্যারামিটার হিসেবে দিতে হয় যে আমাদের কল ব্যাক ফাংশনটা, মানে আমাদের ফাংশনের নামটা কি, জাস্ট ফাংশন নামটা দিয়ে দিতে হয়। এই যে অ্যাড অ্যাকশন, এইটা মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ফাংশন। এইটার মাধ্যমে কি করে, মনে করেন যে আপনার বিভিন্ন কোড বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, আপনার একটা কোড সব জায়গায় মানে বুটস্ট্র্যাপ করার কোনো প্রয়োজন নাই, তাই না? যেমন আপনার কি মেনুর জন্য একটা কোড লিখলেন, যেটা আমার menu.php নামে একটা ফাইল আছে, আমার ওইখানেই প্রয়োজন, আমার অন্য কোনো জায়গার দরকার নাই, ওই জায়গাটাই আমাদের অ্যাড করার দরকার। তো সেই ক্ষেত্রে কি হবে, এই অ্যাড অ্যাকশনের মাধ্যমে আমাদের ওইখানটাতে ও অ্যাকশনটা চালাবে, ঠিক আছে? অ্যাড অ্যাকশন করলে ওইখানে আমাদের ওই ডাটাটাও পাস করে দিবে, আমাদের এক্সট্রাভাবে ওই জায়গায় যে কিছু করা লাগবে না। তো আমরা যেটা আছে CMB2 অ্যাডমিন INIT, এইটা মূলত এই যে প্লাগইনটা অ্যাড করছি CMB2, ওইটার একটা কাস্টম একটা হুক। তো আমরা জাস্ট ওইটা, আমরা এইটা নিয়ে এত বেশি মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই। আমাদের নিয়ম কি, আমাদের এই হুকটা ইউজ করতে হবে এবং তারপর দ্বিতীয় প্যারামিটার হিসেবে একটা ফল ব্যাক ফাংশন দিতে হবে। এই ফল ব্যাক ফাংশনটা মূলত কি এইটা, তো আমরা দুইটা ফল ব্যাক ফাংশনের নাম চেঞ্জ করে দিব। আমাদের মনে করেন যে যেই প্লাগইন যে থিমটা করতে সেটার স্ল্যাগ নেম হলো CIT। তো আমি কি করলাম, তাই CIT আন্ডারস্কোর দিয়ে এটা কি দিতে, আমরা দিয়ে দিতে পারি যে কাস্টম মেটা বক্স, কাস্টম মেটা বক্স আমি কি অন্য কোনো ফাংশন তৈরি করছি, করি নাই, তাই না? কাস্টম মেটা বক্স দিয়ে দিলাম। তো CIT কাস্টম মেটা বক্স এই নামে একটা ফাংশন করলাম এবং সেই ফাংশনটা আমরা কিন্তু এখানে অ্যাড অ্যাকশন করে দিচ্ছি, তার মানে এটার সাথে এটা লিঙ্ক হয়ে গেছে। এখন এই ফাংশনের মধ্যে যা যা কাজ করা হবে সেটাই মূলত আমাদের অটোমেটিক্যালি কাজ করবে। তো এইখানে ওদের কি, এটা কিন্তু এক্সাম্পলে আকারে দেওয়া আছে, তাই না? এক্সাম্পলে কি ফার্স্টে কি দিয়েছে দেখেন, প্রিফিক্স নামে একটা ফাংশন, একটা ভেরিয়েবল রাখছে প্রিফিক্স, এবং প্রিফিক্সের মধ্যে কি দিয়েছে আন্ডারস্কোর, তারপর ইয়োর প্রিফিক্স আন্ডারস্কোর। তো মূলত প্রিফিক্সটা আমরা কি জন্য ইউজ করব, তাই না? আমরা দেখেন যখন কোনো একটা করছিলাম, যখন কোনো হলো উপরে কিছু সময় আগে একটা পোস্ট করার সময় একটা মেটা কি দিলাম না, মেটা নেম, যেমন btn.txt। আমরা একটু ড্যাশবোর্ডে যাই, স্লাইডার অ্যাড নিউ, এই যে btn.txt দিয়েছিলাম, তাই না? যার কারণে দেখেন এখানে নেমের এখানে কি btn লিঙ্ক এবং btn.txt দুইটা অপশন চলে আসছে না, দুইটা অপশন দেখতে পাচ্ছি। এই যে জিনিসগুলো, এই যে ড্রপডাউন আগে চলে আসতেছে এই জায়গায়, যাতে আমাদের ওই কাস্টম মেটা ফিল্ডগুলা যাতে না আসে সেইটা করার জন্য। যেমন আমরা এখানে তো আমরা অনেকগুলা ফিল্ড নিয়ে কাজ করতে পারি, কিন্তু ওই ফিল্ডের যদি প্রত্যেকটা লিস্ট যেন এইখানে না চলে আসে, এই জন্য মূলত আমরা এই কাজটা করব, ঠিক আছে? তো এই জন্য কি করতে হবে, জাস্ট ফার্স্টে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। ফার্স্টে যদি আন্ডারস্কোর দিয়ে যদি কোনো কি দেওয়া হয় তাহলে সেটা আমাদের ওইখানে দেখায় না, ঠিক আছে? ওইটা আমাদের ওইখানে দেখাবে না, কারণ আমরা যখন এখানে একটা ফিল্ড দিয়ে দেবো, সেহেতু তখন তো আমাদের আর এটা কোনো প্রয়োজন নাই, এটা আমরা রাখবোই না, তখন আমরা এটা হাইড করে দেবো। এই যে উপর থেকে দেখেন এই যে কাস্টম ফিল্ড না, এটা আউট করে দেবো, তাহলে আমাদের নিচের ওইটা থাকবেই না। তারপর এবং ওইটাও থাকবে না, কারণ আমরা সাপোর্টে দিছি না কাস্টম ফিল্ড, সাপোর্ট থেকে ফিল্ড উঠাই দেবো, তাহলে আমাদের এখানে এই অপশনটাও আসবে না। ওকে, তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন মূলত আমরা এবার কাজগুলো কনফিগারেশন করে ফেলি। এর প্রিফিক্সে এখানে কি দিয়ে দিব, সাপোজ আপনার থিমের যে স্ল্যাগটা থাকবে সেটা দিয়ে দিবেন, CIT দিয়ে দিলাম, আরও আন্ডারস্কোর দিয়ে দিলাম, যাতে আপনার মেন যে ভ্যালুটা, মেন যে কিটা, ওইটার সাথে এটা কনফিগ না করে ফেলে, মানে যাতে এক না হয়ে যায়, বুঝতে পারেন যে এটা আলাদা আলাদা। তাহলে আমাদের যদি কোনো একটা ভিতরে যে কোনো একটা আইডি দিই, সাপোজ BTN, তাহলে আমরা ওইটা পাওয়ার সময় কি করব, _CIT_BTN, এইভাবে আমরা মেটা ফিল্ডটা পাওয়ার জন্য তখন আমরা ওইটা ইউজ করবো। আচ্ছা, তো যাই হোক, আমরা এটা প্রিফিক্সটা জাস্ট ডিফাইন করে দিলাম। এইবার কি ইকুয়াল, জাস্ট একটা ফাংশন, জাস্ট একটা ভেরিয়েবল ইকুয়াল নিউ CMB2 বক্স, এই একটা ফাংশন ইউজ করা হয়েছে। এটা হলো ওদের ডিফল্ট CMB2, ওদের ডিফল্ট একটা ফাংশন। এইটা না, এটা একটা ডিফল্ট ফাংশন, কিন্তু এই ফাংশনের মাধ্যমে কি করবে, ও রিটার্ন করবে মূলত একটা অবজেক্ট, মানে ও হলো একটা অবজেক্ট বানিয়ে ফেলবে। এই যে CMB2, ও তখন এটা একটা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে কি, ও একটা অবজেক্ট রিটার্ন করে দিবে, ঠিক আছে? এই ফাংশনটা দিলে ক্লাস ছাড়া কি অবজেক্ট আমরা বানাতে পারি একবার, মানে কোনো ফাংশনে এই ফাংশনের মধ্যেই মনে করেন আপনি যদি রিটার্ন করে রাখেন নিউ ইকুয়াল একটা ক্লাসের নাম, তাহলে আপনার হয়ে যাবে না? ও মূলত এই কাজটাই করছে, এই ফাংশনের মধ্যে ওই কাজটা করা আছে, মানে যাতে আপনার অতিরিক্তভাবে আবার নিউ করে এই অপারেটরটা ইউজ না করা লাগে, মানে আরো কাজটাকে ইজি করার জন্য।
এবং সেইটা কি করছে এখানে আমাদের ওই যে আমরা কনস্ট্রাক্টের কাজ করতাম না, কনস্ট্রাক্টের সেই ডাটাগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া লাগছে। যাই হোক, এ ডিফল্ট ওদের আর কি কনফিগারেশন সিস্টেম, আমাদের এটা এত ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা ইউজ করব। তো ইউজ করব কি, আমরা এখানে জাস্ট একটা যে কোনো একটা ভেরিয়েবল দেবো, সেই ভেরিয়েবলটা দিলে ওইটা একটা অবজেক্ট হয়ে যাবে। এবং আমরা এইখানে কি কি দেবো, আইডি, টাইটেল, অবজেক্ট টাইপ, কনটেক্সট, প্রায়োরিটি, শো নেম, অনেক কিছু আছে। তো তাহলে কি করতে হবে, আইডি সবসময় আমাদের কি রাখতে হবে, এটা ইউনিক রাখতে হবে। আইডিটা আমাদের সবসময় ইউনিক থাকতে হবে। এইটা আমরা কি দেবো, এই যারা যে কোনো একটা নাম দেবো, তবে এটা অবশ্যই নামটা দেওয়া উচিত হবে আমাদের সম্পূরকভাবে, যাতে আমাদের কনফ্লিক্ট না খায়। আমরা যেমন কি করতে চাচ্ছি, ফার্স্টে একটা মেটাবক্স তৈরি করতে চাচ্ছি, যেটার নাম হলো স্লাইডার মেটাবক্স। কনফিগ বলতে কি শুধুমাত্র এইটুকের মধ্যে, হ্যাঁ, না আমার অন্য প্লাগইন, না অন্য প্লাগইনের মধ্যে না, শুধুমাত্র এই কনফিগারেশন এই ফাইলটার মধ্যে। হ্যাঁ, এইটার মধ্যে আইডিটা আমরা ডাবল করব না। এটা কি দিলাম, তাহলে আমরা টাইটেলটা রাখলাম স্লাইডার মেটাবক্স, যেহেতু স্লাইডার মেটাবক্স রাখতেছি, আমরা আইডিটা ওই রকম ভাবে একটা নাম দিয়ে দিতে পারি, কি স্লাইডার মেটাবক্স, জাস্ট স্লাইডার মেটাবক্স আমরা আইডি দিলাম। এবার অবজেক্ট টাইপটা মূলত কি, এইটা হলো আমাদের পোস্ট টাইপের নাম, যে আমরা কোনখানে আমরা মেটাবক্সটা অ্যাড করতে যাচ্ছি। আমাদের যেমন কি ডিফল্ট পোস্ট টাইপ আছে না, পোস্ট কিন্তু একটা ডিফল্ট পোস্ট টাইপ। আমরা যখন একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করছি স্লাইডের জন্য, ওইটা নাম কি দিয়েছিলাম, মনে হয় সম্ভবত সিআইডি স্লাইডার দিয়েছিলাম। হ্যাঁ, দেখে নেই কি নাম দিয়েছিলাম, সেটা আমরা দেখেছি, মডার্ন স্লাইডার, তাই না? এই যে মডার্ন স্লাইডার, মূলত এইটা হলো আমাদের অবজেক্ট নেম, অবজেক্ট টাইপ, ঠিক আছে? যেমন আমরা পোস্টের জন্য যদি কোনো পেজে দেখাইতে চাই, পেজে যদি কাস্টম মেটাফিল্ড অ্যাড করতে চাই, তখন আমরা পেজ লিখে দিব। আচ্ছা, তো যাই হোক, আমরা ওইগুলো না দেখে আমরা আগে এক এক করে দেখতে থাকি। আমরা তাহলে কি দিব, মডার্ন না কি স্লাইডার, এটা কোথায় দিয়ে দেবো, এই অবজেক্ট টাইপস এর মধ্যে। এবং এটা কিন্তু একটা অ্যারে টাইপের, এটা একসাথে আমরা বিভিন্নগুলো দিয়ে দিতে পারি। যদি একই নামের একই টাইপের ফিল্ড যদি আপনার কয়েকটা কাস্টম পোস্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে দিতে পারবো। ওকে, তো তারপর আছে কি কনটেক্সট নর্মালটা মূলত নর্মালি থাক, নর্মালটা বললে নিচে আসে। যেমন আমাদের কনটেক্সট বলতে কি, এখানে যে সাইড আছে না, এই যে এইটা একটা সাইড বার, এটা নর্মাল, এইগুলাকে আর কি মূলত কনটেক্সট বলতে। নর্মাল দিলে আমরা নিচে আসবে, আমাদের তো ওই সাইডে আর দেখানোর প্রয়োজন নেই। প্রায়োরিটি কি, প্রায়োরিটি হাই থাক, ওইটা বা এটা কেটে দিলেও আমাদের প্রয়োজন নাই, সমস্যা নাই, এগুলো চেঞ্জের কোনো প্রয়োজন হয় না। এবং শো নেমস কি আছে, ট্রু, এটা কি দিচ্ছে, শো ফিল্ড নেম অন দ্য লেফট, মানে আমাদের লেফটে এটা এই নামটা দেখাবে কিনা। শো নেমস এটা আমাদের ট্রুই থাকুক, আমাদের এই নামটা যদি দেখাই। ওকে, তো আর আমাদের নিচে যেগুলো আছে এগুলো ডিসেবল করা আছে, ডিসেবল করা থাক, বা এটা আমরা কেটেও দিতে পারি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। তো মূলত তাহলে আমরা কিন্তু এটা কনফিগারেশন করে ফেলছি, তাই না? জাস্ট এটা কি করলাম, মেনটাকে আমরা কনফিগার করলাম। এইবার এর আন্ডারে আমরা এক এক করে কি করব, মেটা ফিল্ডগুলোকে অ্যাড করব। এইবার দেখেন, এই যে সিএমবি দেওয়া হয়েছিল, সিএমবিটা কি হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে যায়নি। কারণ কি, আমরা কিভাবে জানতে পারলাম, এই যে এখানে যেই অপারেটরটা ইউজ করছে, এটা মূলত একটা কি অপারেটর, এটা কিন্তু অবজেক্ট অপারেটর, তাই না? অবজেক্টটার মধ্যে থেকে আমাদের প্রপার্টি বা মেথডগুলোকে কল করার জন্য। যেমন কি করছে, এখানে আমরা একটা মেথড ইউজ করছি, যেটা হলো অ্যাড ফিল্ড, ঠিক আছে? অ্যাড ফিল্ড আমরা কিন্তু কোনটা থ্রুতে করতেছি, ওই যেই কিছু সময় আগে যেই অবজেক্টটা ক্রিয়েট করছি, ওই অবজেক্টের থ্রুতে অ্যাড ফিল্ড করতে হবে। কারণ আমরা এবার মূলত একটা করে অ্যাড ফিল্ড করব, নতুন ফিল্ড অ্যাড করব। এইবার ফার্স্টে কি দিতে হবে, নামটা কি হবে, নামটা আমরা যে নামটা দিতেছি, আমরা কি দিব, যে আমরা রিড মোর টেক্সট, সাপোজ দিলাম রিড মোর টেক্সট, বা রিড মোর টেক্সট না দিয়ে লিঙ্ক টেক্সট লিখে দিতে পারি, তাই না? লিঙ্ক টেক্সট। তারপর আবার কি আছে, ডিসক্রিপশন, এটা আমরা বোঝানোর জন্য যে এটা আসলে কি হবে, মানে যে ওইখানে কিছু লিখবে সে আসলে এখানে কি লিখবে, শুধু লিঙ্ক টেক্সটে নাও বুঝতে পারে, তাই না? এখানে আমরা কি লিখে দিতে পারি, যে প্লিজ এন্টার ইওর হাইপারলিঙ্ক টেক্সট। হাইপারলিঙ্কের যে টেক্সট আকারে যেটা দিতে, বা অ্যাঙ্কর টেক্সট যেটা দিতে, হাইপারলিঙ্ক দিয়ে অ্যাঙ্কর টেক্সট দিতে পারেন। এইটা গেল। তারপর আইডিটা কি, অবশ্যই আমাদের কি করতে হবে, ইউনিক থাকতে হবে না? আর এইখানে আইডিটা মূলত কি হিসেবে ইউজ হবে, এইখানে আইডিটা ইউজ হবে আমরা যেটা মূলত
পোস্ট করার সময় যেটা দিয়েছিলাম বিটিএন টেক্সট দিয়েছিলাম না, ওই আইডিটা আমরা এখানে কি দিতে চাই সেটা আমরা দিয়ে দিব। তো সাপোজ আমরা এখানে কি দিয়ে দিব, বিটিএন টেক্সট দিই, ঠিক আছে, বিটিএন টেক্সট দিলাম। বাট দেখেন একটা আছে কি, এটা কি, এটা আমাদের কি বলে কনক্যাট না, এটা মূলত কি একটা অপারেটর, তাই না? এই অপারেটরের কাজ কি, এটা মূলত আমাদের দুইটা জোড়া দেয়, তাই না, স্ট্রিং অপারেটর একটা। ওকে, তো এটা কি করতে, ভেরিয়েবল এবং সাথে স্ট্রিং এই দুইটাকে আমাদের কনক্যাট করে দিচ্ছে। এবং এই জি এই যে পরবর্তীতে যে এটা CMP2, আচ্ছা এই যে এগুলো আমি পরে বলবো, এই জন্য আমি এখন দিই নাই। এইগুলো আপনারা মনে করেন কিছুই নেই, কেটে দেন, সমস্যা নাই, ঠিক আছে, আপনারা এগুলো কেটে দিতে পারেন, কেটে দিলেও আমাদের সমস্যা হবে না। এবং যে আমরা যদি আপনারা এই দিকে এটাও না রাখতে চান, এটাও রাখার দরকার নেই, এটাও কেটে দেন, প্রবলেম নাই, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করবো। আচ্ছা আমরা মনে করেন ওইটা নেই, ইগনোর করেন, ঠিক আছে। আমি এই জন্য ইগনোর করার জন্য আমরা এই দুইটা কেটে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা না দিলেও কিছু না। আচ্ছা, তো এবং এখানে যে প্রিফিক্স আছে, প্রিফিক্সটা কিন্তু আমরা মূলত আগে কিন্তু অলরেডি ডিফাইন করে ফেলছি। আচ্ছা, তো তার মানে আমাদের এই আইডিটা মূলত কি, এখানে আমরা আইডিটা কত দিলাম বলেন তো? এই আইডিটা যদি আমরা কোথাও কল করতে চাই তাহলে আমাদের কি দিতে হবে? এই আইডিটা আমরা পাইতে হলে মানে এই আইডিটার ভ্যালুটা কি দিলাম, আমরা এখানে কি অ্যাসাইন করছি এই টোকেন মাধ্যমে, আন্ডারস্কোর সিআইটি আন্ডারস্কোর তারপর বিটিএন টেক্সট, তাই না? ওকে গুড। তো তারপর কি হবে, টাইপ। এবার টাইপটা আমরা মূলত টাইপটা মেলাগুলো টাইপ আছে এবং সেইগুলো আমরা কোথায় পাবো, আমরা এইখানে পাবো টাইপগুলো। আমরা টাইপটা একটু পরে আসি, ফার্স্ট আমরা ইনিশিয়াল পর্যায়ে একটু আউটপুট দেখে আসলে কি আসে। যেমন আমরা কি টাইপ আমরা সিলেক্ট করতে চাইতে পারি, আমরা মাল্টিপল আমাদের টেক্সট প্রয়োজন হইতে পারে, এই ব্যাপারগুলো। তো আমরা কি দিচ্ছি এখানে টেক্সট, জাস্ট এটা টেক্সট ফিল্ড আসবে। তাও কি আছে, শো অন সিবি আছে, আমাদের এগুলো প্রয়োজন নাই, আমরা এই বাকিগুলো সব কেটে দিব, আমরা এতগুলো রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, এবং আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমরা কেটে দিই, ঠিক আছে, যাতে আমরা এত ঘিজিবিজি না থাকে, একটু ফ্রেশ থাকো যাতে, তাই না? এটা কি এখন ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ, জাস্ট এইটুকু কোড। এইবার আমরা দেখি এইটুকুর কারণে আমাদের কোনো পরিবর্তন আসে কি না। তো তাহলে আমাদের পরিবর্তন আসতে হলে কোথায় পাবো, এই যে অবজেক্ট টাইপ যেটা সেইটাতে যাইতে হবে। অবজেক্ট টাইপ কি আছে, মডার্নার স্লাইডার। তার মানে আমরা যদি কোনো অ্যাড নিউ স্লাইড করতে চাই তাহলে আমরা দিতে হবে। দেখেন এখন পর্যন্ত কি নিচে এই অবস্থা আছে, তাই না? এই জাস্ট আমরা কি করবো, এটা রিলোড মারলাম। এবার কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? কি পরিবর্তন, স্লাইডার মেটাবক্স নামে একটা অপশন চলে আসছে না, এবং এখানে কি লেখা আছে, লিঙ্ক টেক্সট, এবং এখানে আমরা কিছু লিখতে পাচ্ছি, মজা না? তাই তো, আমরা এখানে কিছু লিখতে পাচ্ছি। আচ্ছা, এইবার আমরা কি করি, আমরা এই নিচের যে জিনিসগুলো এইগুলো আমরা আউট করে দিই। এই যে কাস্টম ফিল্ড ছিল এইগুলো আমরা আউট করে দিই, তাই না? এগুলো আমাদের প্রয়োজন নাই। সুতরাং আমরা কি করব, এই যে যেখানে আমরা কাস্টম পোস্টের টাইপটা দিয়েছিলাম এখানে কাস্টম ফিল্ডসের সাপোর্টটা উঠাই দিব। ওইখান থেকে আমরা কি করলাম, সাপোর্টটা উঠাই দিলাম। সেহেতু আমাদের কি ওইখানে আর ওইটা থাকবে, আর থাকবে না, তাই না? ডিলিট করে দেই, আছে আর নাই আমরা, কারণ আমরা এটা এইখান থেকে পাচ্ছি। তো আমরা একটা ফিল্ড অ্যাড করি, সেই ফিল্ডটা কি, আমরা ওইটাকে ডুপ্লিকেট করে নিই, সেটা হলো লিঙ্কটা পাওয়ার জন্য, তাই না? আমরা তো টেক্সটটা রাখছি, এবার লিঙ্কটা, লিঙ্ক জাস্ট লিঙ্ক রাখি। হ্যাঁ, এটা হবে যে আপনার ব্যানার বাটন লিঙ্ক, এই তো গুড, ব্যানার বাটন লিঙ্ক, এবং ওইটা হলো ব্যানার বাটন টেক্সট, তাই না? ওকে, এই যে একটা সুন্দর নাম পাওয়া গেল। ওকে, তো তাহলে আমরা লিঙ্ক বা ইউআরএল দুইটা দিতে হবে, বেটার বাটন ইউআরএল। ওকে, এবং কি করতে হবে, আইডিটা কি অবশ্যই চেঞ্জ করতে হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে, বিটিএন ইউআরএল দিয়ে দিই, ইউআরএল। এইবার আমরা এখানে যে ডেটাগুলো আমরা তো এখন কি করতে পারছি, আমরা হলে এবার স্লাইডার থেকে এখানে এইগুলো অ্যাড করে দিতে পারবো না? দিতে পারবো। সাপোজ আমরা এখানে কি দিব, টেক্সট দিতে চাই কি, ক্লিক হেয়ার লিখে দিলাম, ক্লিক হেয়ার, এবং আমরা কি দিলাম, বাটন লিঙ্ক হিসেবে দিলাম হ্যাশ দিয়ে রাখলাম। সাপোজ আমরা পাবলিশ করে দেই, এবং বাকি যেগুলো আছে প্রত্যেকটাতে আমরা চেঞ্জ করে দেই। কি করবো, এখানে এক একটা এক এক রকম নাম দিই, ভিজিট,
জাস্ট ভিজিট রাখলাম এবং এখানে দিয়ে দিই কি হ্যাশই দিই, আমরা এত চেঞ্জ না করি। এবং তারপর আরেকটা আছে তাই না, সর্বশেষ যেটা, এটা আমরা চেঞ্জ করে দিই, এটাতে আমরা রিড মোডে রাখি এবং এখানে আমরা হ্যাশ রাখলাম। ওকে, তো আমরা কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা রেখে দিচ্ছি তাই না, কিন্তু আমাদের কি ওইগুলো কি এখানে শো করবে? শো করবে? অটোমেটিক্যালি তো শো করবে না তাই না। লার্ন মোড দেখাচ্ছে কারণ কি আমরা কিন্তু এর আগে যেটা আছে ওটা কিন্তু রয়ে গেছে, আমরা একবার সেভ করে ফেলছি না, আমাদের কিন্তু মেটা কিন্তু ডেটাগুলো রয়ে গেছে। বাট আমরা কি করতে হবে, আমাদের নতুনগুলো আনতে হবে না। নতুনগুলো কীভাবে নিয়ে আসবো? ঠিক একইভাবে নিয়ে আসবো এর আগে যেভাবে করছি তাই না। কোনটার মধ্যে কাজ করছিলাম? ওয়েলকাম টেমপ্লেট হোম। আমরা ঠিক আগে যেভাবে করছি এইভাবে করবো, শুধুমাত্র কি করব, আইডির নামটা দিয়ে দেবো। আইডির নামটা কি হবে এখন আমাদের? বলেন তো আইডিটা কি হবে? আন্ডারস্কোর সিআইটি আন্ডারস্কোর বিটিএন টেস্ট আর বিটিএন লিঙ্ক, আমরা তো এটা তো একই রাখছি, সিআইটি আন্ডারস্কোর বিটিএন লিঙ্ক, জাস্ট আমাদের একই জিনিস কিন্তু ইউআরএল তাই না। আচ্ছা আমরা দেখে আসি, তারপরে এই জিনিসগুলো আমরা কপি করে নিয়ে আসবো এই জন্য, যাতে আমাদের কোনো ভুল যাওয়ার সম্ভাবনা না থাকে। আন্ডারস্কোর সিআইটি, এই যে এটা যে আমরা আইডির আগে প্রিফিক্স দিয়েছি, যদি এই প্রিফিক্সটুকু যদি কেটে দিতাম তাহলে আর আমরা দিতাম না। যদি আমরা প্রিফিক্স না দিয়ে তাও দিতে পারেন, তবে প্রত্যেকটা আগে কি করতে হবে, একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে, এই আর কি। আমরা সেভ করে ফেললাম এবং এই যে ওই প্রিফিক্সটা আমরা উপরে দিয়ে রাখছি এইখানে। তো এবার আমরা রিলোড করি, বিষয় কি আসে না কেন, আমরা সেভ করছি না, রিড মোর ভিজিট, ও একটা তার মানে কিছু দেই নাই, আমরা এটা মনে হয় দেখে নেই, ও এটা কিছু দেয় না এই জন্য। তাহলে আমরা এটা কি দিতে পারি, ইউআরএল দিয়ে ক্লিক হেয়ার পিটিসি, তাই তো, ক্লিক করেন, পে টু ক্লিক। ওকে, ক্লিক হেয়ার চলে আসছে, তারপর আমাদের ভিজিট চলে আসছে, ভিজিট, ক্লিক, রিড মোড সব আসছে না, এবং আমরা কিন্তু সেই হ্যাশটা পাচ্ছি। তাহলে কিন্তু এখন আর আমার জানা লাগছে না যে আমাদের ওইখানে কি দিতে হবে, এইটাই তো প্রয়োজন তাই না। কারণ আমি ডেভেলপ করে রাখলাম, আপনি ডেভেলপ করে রাখলেন থিমটা, কিন্তু ইউজ করতেছে কে? ইউজ করতেছে একজন নর্মাল একজন ইউজার, সে তো আর জানবে না ওইখানে আমার বিটিএন টেক্সট দিয়ে নিয়ে তারপর তার ভ্যালু দিতে হবে তাই না। যে জাস্ট সে দেখবে কি আমার একটা জায়গা থাকবে যেখানে আমি লিখবো, তার পাশে লেখা থাকবে, আমি সেটা লিখে দিব। দেখেন আমার কিন্তু পাশে কি লেখা আছে না, এই যে নিচে দেখেন, প্লিজ এন্টার ইউর হাইপার লিঙ্ক টেক্সট, তাই না, প্লিজ এন্টার ইউর ইউআরএল অফ হাইপার লিঙ্ক। এই যে আমাদের এই লেখাগুলো দিয়ে দিচ্ছে সেটার মধ্যে আমরা বুঝতে পারছি, এবং তার পাশেও লেভেলটাও আসে কিন্তু, সেটা কি বাটন, ব্যানার বাটন ইউআরএল। ওকে, তো তাহলে আমরা সিএমবি2 ব্যাপারটা ক্লিয়ার না। সিএমবি জাস্ট এইটুকুই ব্যাপার, এইটুকু নিয়ে কিন্তু অনেকে কত কিছু ভাবে যে কি না কি এইভাবে কি, কিন্তু বাট এর আরো অনেক ব্যবহার আছে। একটা সিএমবি দিয়ে আমি ইচ্ছা করলে তো অনেকগুলা কালার করতে হবে, মানে অনেকগুলা বলতে ধরেন আমি হচ্ছে পোর্টফোলিওর জন্য, হ্যাঁ পোর্টফোলিও সেটাতে মধ্যে দিয়ে একটা সিএমবি দিয়ে হবে, একটা দিয়েই হবে, এটা হলো সবথেকে বড় সুবিধা। এবং সেটার সময় কি করতে হবে, ওই যে প্লাগইনের জন্য যে কাস্টম পোস্টটা করছেন সেইটার যে অবজেক্ট টাইপ নেম সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে। যেমন আমরা এখানে দিয়েছি মডার্ন স্লাইডার না, এইটা পরিতে প্লাগইনের জন্য যে কাস্টম পোস্ট আপনার থাকবে, কাস্টম পোস্ট রেজিস্টার যেটা করবেন সেইটা, সেই আইডিটা আপনার এখানে দিয়ে দেওয়া লাগবে, তাহলে সেটা আমাদের ওইখানে কাজ করবে। এই কোডটুকু কপি করে একটা অবজেক্ট আবার নতুন করে না, অবজেক্ট একটা নতুন অবজেক্ট নেবেন, ওই সিএমবি2 আর তখন রাখবেন, সিএমবি না দিয়ে অন্য কোনো নাম দেবেন। আমরা যেমন এখানে সিএমবি না দিয়ে অন্য নাম দিয়েই ভালো হবে, সিএমবি না দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম সাপোজ স্লাইডার। অবজেক্ট যদি হয় প্রথমে ও দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিতে পারি ও স্লাইড, তবে না এই যে অবজেক্ট আসলে বোঝানোর কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো কনফিগারেশন ফাইল তো এগুলার কাজ হবে না। তো এইটা আমরা রাখলাম, কিন্তু এই যে একটা ব্যাপার আছে না, যদি আমাদের বারবার প্রয়োজন হয় তাই না, যেমন এই যে হ্যাঁ ওজল ভাই যেরকম বললো যে আমাদের তো অনেক প্রয়োজন হইতে হবে, যেমন কি সাপোজ আপনার একটা পোর্টফোলিও আচ্ছা আমরা নিচে যাই, আমাদের হয়তো লাগবে, আমরা এমনি না করি, আমরা যেমন অন্য জায়গায় যে দেখি আমাদের লাগবে কিনা। আচ্ছা যাও, তো আমরা সেটা আমরা একটু দেখেই আসি। যেমন আমরা সাপোজ আমরা পোর্টফোলিও একটা সেকশন করব,
তো পোর্টফোলিও বলতে সেখানে কি একজন ইউজারের সোশ্যাল লিঙ্কগুলো লাগে না, সোশ্যাল ইউআরএল লাগে না, সেইখানে কি কি থাকে আপনার ফেসবুকের জন্য একটা, আপনার স্কাইপের জন্য একটা, লিঙ্কডইনের জন্য একটা, বিভিন্ন জন্য বিভিন্নগুলো থাকতে পারে, তাই না? তো এই যে বিভিন্নগুলা, তো এইগুলো তো আর আমরা মনে করেন যে ফিক্স করে রাখবো না বা ওইখানে আর 10টা তো দিয়ে রাখবো না, তাই না? সেখানে উচিত কি হবে, আমরা ওইখানে রিপিটেবল ফিল থাকবে, যে অ্যাড নিউ দিলে আবার আমাদের আরেকটা ওই জায়গায় নতুন আবার চলে আসবে, সেইখানে আবার দিতে পারবে। এবং ওইখানে আবার কিন্তু কি কি থাকবে, দুইটা জিনিস থাকবে। একটা কি মনে করেন তার সোশ্যাল ইউআরএল, মানে সোশ্যাল যে ইউআরএলটা, যেমন ফেসবুকের জন্য একটা ইউআরএল, আবার লিঙ্কডইনের জন্য একটা ইউআরএল, আবার কি একটা হলো আপনার আইকন, যেমন কি ফেসবুকের জন্য এফএ ফেসবুক, আবার দেখা যাচ্ছে কি সেটা লিঙ্কডইনের জন্য এফএ- লিঙ্কডইন। এই যে জিনিসগুলো, এইগুলো আমরা কিন্তু রিপিটেবল ভাবে প্রত্যেকটা বারবার লাগবে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন পর্যায়ক্রমে চলে যাই, ওইগুলো আমরা সরাসরি লাইভ ক্লাস কাজ করার সময় দেখবো। ওকে, তো এই জিনিসগুলো মূলত টাইপের মাধ্যমে করতে হয় এবং টাইপগুলো আমাদের এইখানে দেওয়া আছে। দেখেন আমরা এখানে টাইপগুলো দেখতে পাবো। বেসিক ইউজেসের মধ্যে ঢুকছিলাম, এবার ব্যাকে যাই, আমরা এইবার ফিল্ড টাইপগুলো দেখতে পারবো। কুইক স্টার্ট, বেসিক ইউজেস, ক্রিয়েট এ মেটা বক্স, প্লাগ ইন ডিসপ্লে মেটা বক্স, বেসিক ইউজেসই রয়েছে। আচ্ছা, এই যে এইখানে দেখেন আমাদের কি আছে, ফিল্ড টাইপস। এই ফিল্ড টাইপসের মধ্যে আমরা এই বাকি ফিল্ডগুলো পাবো। রিপিটেবল ফিল্ডের জন্য কি করতে হবে, গ্রুপ ফিল্ডের জন্য কি করতে হবে, যদি আমাদের ইউআরএল প্রয়োজন হয় ইউআরএল এর জন্য কি দিব, ইমেলের জন্য কি রাখবো, যদি আমাদের বড় টেক্সট রিডার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা কি রাখবো, আমাদের যদি কি হয় রেডিও বাটন লাগে, যদি আমাদের সিলেক্ট লাগে, চেক বক্স লাগে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে পাবো। ঠিক আছে, এই কাজগুলো আমরা করতে পারবো। যেমন আপনি একটা অপশন রাখতে পারেন যে কি ইয়েস অর নো, তাই না, যে আমরা এটা দেখাবো কি দেখাবো না, এরকম প্রয়োজন হতে পারে না। ওইখানে তখন আমাদের কি উচিত হবে, অবশ্যই এটা রেডিও বাটন ইউজ করা উচিত হবে, তাই না, যে আমরা যদি এটা ইয়েস করে দিই তাহলে হলো, আর যদি নো করে দিই নো। আমাদের কি হতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, তাই না, এমসিকিউ থাকতে পারে, যে আমরা ওইখানে আমাদের 5টা থাকলো অপশন, আমরা দেখা যাচ্ছে 2টা না 3টা ইউজ করবো, সেখানে কখন আমাদের কি লাগবে, চেক বক্স লাগবে। এই ব্যাপারগুলো আমরা সব এইখানে এইটার মাধ্যমে আমরা করতে পারবো। ওকে, তো আমরা নেক্সটে চলে যাই। এটাতে মোটামুটি বুঝতে পারলাম যে CMP2 এর ব্যবহারটা কীরকম, কীভাবে কী করতে হয়, এবং পরবর্তীতে কাজ করতে হতে আমাদের আরও অনেক জিনিসগুলোর প্রয়োজন হবে। তো তাহলে আমরা কি করব এখন, এই যে সেকশনটা, এই সেকশনটা মূলত কি সার্ভিস সেকশন না, এটাই মূলত কি আমাদের সার্ভিস সেকশন। এই সেকশনটা করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে আমরা আরেকটা কাস্টম, তাহলে আমরা কি করব, এখানে কাস্টম একটা পোস্ট তৈরি করতে হবে, কাস্টম টাইপ তৈরি করতে হবে নতুন, সেটা কিসের জন্য, সার্ভিসের জন্য। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা এর আগে যেরকম একটা কাস্টম পোস্ট তৈরি করছি না স্লাইডের জন্য, ঠিক এটাকেই ডুপ্লিকেট করে নিতে পারি। এটাই কি করলাম, ডুপ্লিকেট করে ফেললাম। এবং কি করব, আমরা নামগুলো চেঞ্জ করে দেবো না, নামগুলো কি করবো, সার্ভিস, এবং আমাদের যে স্লাইডারগুলো যত জায়গায় আছে সব জায়গায় আমরা চেঞ্জ করে ফেলবো। আর কোথাও আছেন না, ওকে না, ওইটা হলো প্লুরালের জন্য সার্ভিসেস, আর এটা সার্ভিস। ওকে, তো তাহলে আমরা কি করব, এবার আমরা রাখলাম সাপোর্ট কি কি লাগবে আমরা সেটা দেখব। আমাদের যেমন দেখেন এখানে থাম্বনেইলের কোনো প্রয়োজন আছে, থাম্বনেইলের কোনো প্রয়োজন নাই, সুতরাং আমরা ওইটা রাখবো না। তারপর আমরা কি এডিটর, টাইটেল, টাইটেল তো অবশ্যই টাইটেল লাগবে, টাইটেল লাগবে, এডিটর লাগবে, এটার জন্য এডিটর দিচ্ছি। আর কি আছে, এক্সার্ভ, এক্সার্ভটা আমরা রাখতে পারি। আর কি আমাদের কাজ, এই যে ইগুলা টাইট মানে আইকনের জন্য বা রিড মোরের জন্য, এইগুলা মূলত আমরা কি মাধ্যমে রাখবো, CMP2 দিয়ে রাখবো। কিন্তু এইখানে যে লার্ন মোডটা আছে, এইটা মূলত কিন্তু আমরা CMP2 দিয়ে দিব না, এইটা একটু অন্যভাবে দিব। কারণ এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে সার্ভিসটা, এইটার সিঙ্গেল পেজে যাবে, তাই না। এইটা তো মনে করেন লেখা আছে ফুলি রেসপন্সিভ, তার সম্পর্কে সামান্য একটা ধারণা আছে, কিন্তু এর তো আপনার আরো বড় কিছু থাকতে পারে, তাই না। যেমন এই রেসপন্সিভের জন্য আপনার প্যাকেজ কত টাকা কি করবেন, চার্জ করবেন না করবেন, বিস্তারিত থাকতে পারে, সেইগুলো আমরা লার্ন মোডে গেলে পাবো। আচ্ছা, তো যাক, তাহলে আমরা এটাকে করে ফেলি। আমরা দেখি এখন ড্যাশবোর্ডে যে আমরা এটা চলে আসছে কিনা। হাসি পাচ্ছে, ও আচ্ছা,
আচ্ছা আমাদের কি হয়েছে, একটা প্রবলেম আছে। দেখেন একটা ফ্যাটাল এরর দেখাচ্ছে, সেটা কত নাম্বার লাইনে? মেম্বার ফাংশন অ্যাড ফিল্ড, এটা কি কল এ মেম্বার ফাংশন অ্যাড ফিল্ড নন অবজেক্ট, কত নম্বর লাইনে? 32 নম্বর লাইনে। ওটা কি ফাইল? ও আচ্ছা 32 নম্বর ফাইলে, 32 নম্বর ফাইল, 32 নম্বর লাইন। ও আচ্ছা হ্যাঁ, এই যে আমরা নাম চেঞ্জ করে ফেলছি না, এখন তার ওইটা থাকবে না, এই জন্য ফ্যাটালি হতেছে। আচ্ছা যাও, তো তাহলে আমরা এখন রিলোড করে দেখি। আমরা তাহলে এখন কি দেখতে পাবো, আমাদের নতুন আরেকটা অপশন চলে আসছে, সেটা কি সার্ভিসেস নামে। সার্ভিসেস নামে একটা নতুন অপশন চলে আসছে, নতুন একটা কাস্টম ফিল্ড আসছে। ভাই এখানে ওই যে পিন যে হ্যাঁ পিনটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো। হ্যাঁ। আচ্ছা পিন মানে দেখে মনে হচ্ছে খালি পিন, তাই না? এত পিনের দরকার নাই, পিনটা আবার একটু অন্য অর্থে ইউজ হয়, তাই না? যে কারো পিন লাগানো বা এইসব, তো আমরা পিন বাদে অন্য কিছুই দেই। সেটা কি দিব? ড্যাশ আইকন। সেটা হলো আমরা ওয়ার্ডপ্রেসের মূলত ভিতরে যে আইকনগুলো ইউজ করি সেগুলো ড্যাশ আইকন ইউজ করি। তো ড্যাশ আইকনের মধ্যে আমরা যে কোনোটা ইউজ করতে পারি, যেমন এই যে সেই পিন, তাই না? এই পিনও এখানে ইউজ হচ্ছে, তো আমরা এই পিন বাদ দিয়ে অন্য কোনো কিছু ইউজ করতে পারি। যেমন স্লাইডারে আমরা ইমেজ রিলেটেড আমরা করতে পারি এখানে। এই যে এইটা দিতে পারি, তাই না? মানে এটা দ্বারা বলছি যে অনেক কিছু, তাই না? জি না, আমরা স্লাইডারটা করছি আগে। তাহলে এখানে কি আছে দেখেন, ড্যাশ আইকন ইমেজ অল্টার টু। এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা যে ডাব্লিউপি রেজিস্টার পোস্ট টাইপ ছিল না, রেজিস্টার পোস্ট টাইপের মধ্যে কিন্তু অনেক আর্গুমেন্ট ছিল, তাই না? তার মধ্যে একটা আর্গুমেন্ট আছে যেটা হলো আইকন। তো সেইটা কোথায়? এই যে মেনু আইকন নামে আমাদের একটা প্যারামিটার ছিল, মানে প্যারামিটার ঠিক না আর কি, ওই অ্যারে যে আর্গুমেন্টগুলো নেয় তার মধ্যে একটা কি জাস্ট, সেটা হলো কোথায়? মেনু আইকন, মেনু। ও আচ্ছা, এইগুলো লেভেলসের মধ্যে গেছে। ও আচ্ছা, ডাইরেক্ট নিচে আছে, সেটা হলো আমাদের কি মেনু আইকনসটা আমরা দিতে পারবো, এবং সেখানে আমরা কি কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারবো। এবং সেটা কি হবে, এক্সাম্পল হিসেবে কি দিচ্ছে দেখেন, ড্যাশ আইকন, তারপর কি ভিডিও অল্টার, মানে আমাদের এটা আর কি ওই আইকন হিসাবে পাওয়ার জন্য যে নামটা, যেই ক্লাসটা, সেটা আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা সেটা কোথায় দেবো? যেখানে আমরা রেজিস্টার পোস্ট টাইপ করছি সেইখানে, এবং সেটা কোথায়? এটা ডিফল্ট হবে। তার মানে আমরা এটা কিন্তু লেভেলসের মধ্যে ছিল, আর এটা কি ডিফল্ট হবে উপর লেভেলে আর কি, মানে প্যারেন্ট যেটা, সেইখানে আমরা কি দিয়ে দেব? মেনু আইকন, এবং তার ভ্যালু হিসেবে কি দিব? আমরা যেটা নিলাম ওই ক্লাসের নামটা। তো এখন আমরা দেখি আসলে আমাদের চেঞ্জটা হয় কি না। এটা স্লাইডের জন্য দিয়েছি, তাই না? আচ্ছা এসিটা অন করে দিতে পারেন, উনি নতুন আসছে, গরম লাগছে হয়তো। দেখেন এবার এই যে স্লাইডার্স, দেখছেন স্লাইডার্স এখানে কি চলে আসছে না? চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা সার্ভিসটা চেঞ্জ করতে পারবো না। এখন সার্ভিসটা চেঞ্জ করতে হলে কি করতে হবে? আমরা ড্যাশ আইকনে যাই, আবার আমরা একটু দেখে নেই কি কি আইকন আছে। একটু মেরামত করা টুলস দেবো, কিন্তু এটা মনে হয় সেটিংসে দেওয়া আছে, হয়তো বা এই সেটিংসে দেওয়া আছে। তাহলে চাবিও তো দেওয়া যায় না, চাবি এইটা দিতে পারি মেনু, তাই না? এটা ধরো সেটিংস বোঝায়, কিন্তু চার্জার এই যে এটা প্লাগইন, এই যে হাতুড়িটা মারি দিই, হ্যামার দিয়ে দিই, হ্যামার। এটা কি? এই যে অ্যাভেঞ্জার্সের হ্যামার, তাই তো? অ্যাভেঞ্জার্স না তো? নামটা কি মনে আছে? নামটা কি? যাই হোক, এই যে থরের হ্যামার, থরের হ্যামার। ভাই আমরা যে পাবলিক যে ট্রু করছি, হ্যাঁ, আমি এটা পাবলিক ট্রু ফলস এগুলো করে দেখছি, বিষয়টা একই রকম থাকে। শো ইন মেনু, এই দুটো তো আসলে তেমন কোনো এইগুলো আমাদের ডিফল্ট ট্রু করা থাকে,
মানে ডিফল্ট ভাবে হয়তো ওইখানে ট্রু করা থাকে বলে চেঞ্জ না, কিন্তু ফলস করে দিয়ে দেখা যেতে পারে। সেটা কি আমাদের যে শো ইন মেনু, এটা যদি ফলস করে দিই তাহলে মেনুর মধ্যে শো করবে না, এই একটা অপশন হইতে পারে। দান আমরা দেখতেছি সেট করে। তো আমরা হ্যামারটা দিয়ে আসি, দেখে নিই এখন হ্যামারটা আসছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সার্ভিসে হ্যামার চলে আসছে, তাই না? আচ্ছা, তো যেটা আছে কি শো ইন মেনু, তো শো ইন মেনুর আসলে এই কাজটা কি সেটা আমরা যদি দেখতে চাই এখানে আমরা দেখতে পাবো। শো ইন মেনু আমাদের ডিফল্ট ট্রু করাই থাকে, এবং সেটা কি আমরা শো ইন মেনুটা যে যদি শো ইন মেনুটা বলতে কি দেওয়া থাকে দেখি, সেটা কি হোয়ার টু শো দ্য পোস্ট টাইপ ইন দ্য অ্যাডমিন মেনু। আচ্ছা, এইটা মূলত আমরা ট্রু ফলস করেও লাভ নাই। ফলস দিলে কি ডো নট ডিসপ্লে ইন দ্য অ্যাডমিন মেনু। আচ্ছা, এটা ফলস দিলে তো অ্যাডমিন মেনুতে দেখাবেই না। দেখি তো ফলস করে, ফলস করে দিলাম, তাহলে কি এটা মডার্ন স্লাইডার এখন দেখানোর কথা না, দেখাই কিনা দেখি তো। চলে গেছে না? না, কিন্তু আছে তো স্লাইডার। ও সার্ভিসে দিছে, সার্ভিস চলে গেছে। এইটা আমরা ফলস করে দিচ্ছি বলে চলে গেছে, আর ট্রু করা আছে বলে আমাদের ওইটা দেখাচ্ছে। এটা হলো। আর পাবলিক ট্রু, যেটা পাবলিক ট্রুকে তার আগে একটু ওইখানে দেখে আসি পাবলিক ট্রুটার কাজ কি। পাবলিক ট্রু আচ্ছা, এই যে পাবলিক ট্রু ডিফল্ট ভাবে ফলস থাকে, বুলিয়ান অপশন। আর এটা কন্ট্রোলস হাউ দ্য টাইপ ইজ ভিজিবল টু অথর্স এর কাছে এটা ভিজিবল কিনা। শো ইন ন্যাব মেনুস, শো ইউআই অ্যান্ড রিডার্স এক্সক্লুজ দ্য ট্রু যদি করা থাকে স্টেপ দিস, ফলস করা থাকলে অ্যান্ড মেনু ইউআই এক্সপ্লোর ফর্ম সার্চ। আচ্ছা, মূলত এইগুলো সার্চের থেকে আমাদের এইগুলো করে ফেলবে। যদি আমরা ফলস করে দিই তাহলে ওইটা সার্চ করলে আর পাবে না। পাবলিক ফলস করা থাকলে আমরা সার্চ যদি করে রাখি তাহলে পাবে না। তারপর যদি আমাদের যেমন এটা মেনু আছে, মেনুর ওইখানেও যদি ফলস করে রাখি তাহলে পাবে না। যেমন দেখেন একটা খেয়াল করে জিনিস, আমরা যদি এখন এইখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই, মেনুসে যাই, মেনুসে এখানে কি স্লাইডার আছে না? স্লাইডার আছে, সার্ভিস আছে। বাট আমরা যদি এখানে এই পাবলিকটা ফলস করে দিই, এইবার আমরা যদি ওইখানে রিলোড করি, কি আছে? টুলস আছে, সার্ভিস আছে, সার্ভিস চলে এইগুলো কাজ মূলত। তো আমরা এগুলো ট্রুই করে রাখি যাতে আমাদের এগুলো এখানে চলে আসে। তো আমাদের এইগুলো কাজে যেমন কোডেক্স ছিল সব থেকে ভালো একটা জায়গায়, একদম আপনার নির্দ্বিধায় কোডেক্সে চলে যাবেন। কোডেক্সে জাস্ট ওই ফাংশনটা বা ওই প্যারামিটার নামটা দিয়ে আপনি সার্চ করে দেখবেন যে আসলে ওইটা বলতে কি বোঝাচ্ছে। ওকে, তো তারপরে এই যে ইগুলা করলাম, চেঞ্জগুলো করলাম, যে আইকনগুলো কিন্তু চেঞ্জ করতে পারছি ইচ্ছা মতো। কিন্তু আমাদের এখন কাজটা কি হবে, যে সার্ভিসটা আছে, সার্ভিসটাকে আমরা কিভাবে কোয়েরি করব, কিভাবে আমরা আমাদের থিমের মধ্যে ইন্টিগ্রেট করব, কিভাবে দেখাবো, সেটা আমাদের ব্যাপার। আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের কাজগুলো হয়ে গেছে। আমরা কিন্তু এখন ইচ্ছা করলে অ্যাডমিন প্যানেল থেকে নতুন করে অ্যাড করতে পারবো, তাই না? আমরা কিন্তু নতুন করে এখানে এই সার্ভিসেসগুলো অ্যাড করতে পারবো। বাট ওইগুলো কীভাবে আমরা ওইখানে কোয়েরি করবো সেটা এখন আমাদের করতে হবে। তো আমরা তাহলে কোথায় চলে যাব? টেমপ্লেট হোম ডট পিএইচপি, এবং এইখানে আমাদের কোনটা আছে? এই যে এক একটা ফাইল, তাই না? COLG3 করে এক একটা আছে না? এইটা মূলত এক একটা কি এটা সার্ভিস না? এইখানে আমাদের মূলত কি করতে হবে? কোয়েরি করতে হবে। তো সুতরাং আমরা কি করব? কোয়েরি করব, এবং কোয়েরি করার ফার্স্টে কি করব? আমরা বাকিগুলো সব কি আউট করে দিব না? বাকিগুলো সব আউট করে দিলাম, শুধুমাত্র একটা রাখলাম। এবং এই একটা আমরা কি করব? এটা কিসের মধ্যে রাখবো? এইটাকেই মূলত আমরা এখানে কোয়েরি করব। কোয়েরিটা কি মনে আছে না? লোভ চালানোর খেয়াল আছে কি? আমি এবং এখানে করব, আপনারা বলতে থাকেন। ইফ আচ্ছা হ্যাভ পোস্ট, তারপর while have post, then the post. Good. কি হয়েছে? পোস্ট, না? ওকে, এবার আরেকটা কাজ করতে হবে। কি সেই কাজটুকু বলেন তো? এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সাপোজ নাম দিলাম যে কি সার্ভিস
সার্ভিস একটু নিউ WP কোয়েরি আনতে হবে। হ্যাঁ, সার্ভিস ইকুয়াল নিউ এটা একটা ক্লাস WP আন্ডারস্কোর কোয়েরি। এটা কিন্তু একটা কোয়েরি, এটা কিন্তু আমাদের সরি একটা ডিফল্ট ক্লাস, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ক্লাস। এবং এখানে আমাদের কি করতে হবে, অ্যারে নিতে হবে। কিসের জন্য অ্যারে নিতে হবে? কনস্ট্রাক্টের কাজ করার জন্য না? এবং সেই কারণে এটা একটা অ্যারে টাইপের নিচ্ছে, ডেটা নিচ্ছে, যার মধ্যে কী কী দিতে হবে, পোস্টের টাইপটা দিতে হবে, তাই না? তার পোস্ট টাইপের নাম কি, কি লিখো বলেন? পোস্ট টাইপ, ঠিক আছে না? ঠিক আছে, পোস্ট টাইপ। পোস্ট টাইপের জায়গায় পোস্ট টাইপটা দিয়ে দিব। এবং আরেকটা কাজ কি করব, পোস্ট পার পেজ। -1 এর নাম। আচ্ছা বলছে পোস্ট পার পেজ কি ঠিক আছে লেখা আছে? ঠিক, পোস্ট এটা প্লুরাল হবে, কতগুলো পোস্ট, পোস্ট পার পেজ। আচ্ছা, এখানে -1 হলো বলতে বোঝায় ইনফিনিটি। আর যদি আমরা কোনো পজিটিভ ভ্যালু দিই তাহলে আমরা সেটা বোঝাবে কতটুকু, তার হলো একটা নির্দিষ্ট মান। সাপোজ আমরা যদি 5 দিই তাহলে 5টা পর্যন্ত পোস্ট দেখাবে। যদি আমরা এখানে 2 দেই তাহলে 2টা পর্যন্ত পোস্ট দেখাবে, তার বেশি আর এখানে নিয়ে আসবে না। মানে কত পর্যন্ত লুপ এখানে ঘুরবে এটা। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা যখন -1 দিলে সে সর্বশেষ লাস্টটাই নিয়ে আসবে না, সম্পূর্ণ নিয়ে আসে, যত আছে সব ইনফিনিটি লুপ হয়ে যায়, যতগুলো থাকে ওই সম্পূর্ণ নিয়ে চলে আসে। এবার কি কাজ হবে বলেন তো? এই সার্ভিসটা এটা কি করবো এখন? হ্যাভ পোস্টের আগে আর কোনটার আগে দিতে হবে? দি পোস্টের আগে। গুড, আপনারা দেখে দেখে বলতেছেন না কি করতেছেন আল্লাহ জানে। ওকে, তো তাহলে আমাদের কি হয়ে গেল, লুপটা কিন্তু হয়ে গেল। এবার এই লুপের মাঝে কি করে ফেলবো আমরা, ওইটাকে নিয়ে চলে আসবো না, এটাকে তাহলে ব্রেক করে ফেলি, পিএইচপিটাকে ব্রেক করে দিই। ওকে, তো তাহলে আমরা এখন কি মাঝখানে এইটুকু নিয়ে আসতে পারি? পারি না? এখানে দিয়ে দিতে পারি না? ওকে, দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের লুপটা মাঝখানে চলে আসছে। এখন আমরা এইটুকুই সেভ করি, দেখি আমাদের কি দেখায়। আমরা কিছু ডাইনামিক করলাম না, জাস্ট এইটুকু রাখলাম। এখন দেখি আমাদের কি দেখায়, কিছু দেখাবে একটা, কিন্তু আমরা কিন্তু কিছু দেই নাই। একটা দেখাচ্ছে কেন? একটা আছে, কিন্তু আমাদের তো হোয়াইল লুপটা চলারই কথা না। কারণ কি বলেন তো, আমাদের পোস্ট টাইপে আমরা কিছু দিছি, পোস্ট টাইপটা দিতে হবে না? পোস্ট টাইপটা কি দিব? আর যখন কোনো পোস্ট টাইপ দিচ্ছে ডিফল্ট ভাবে কি পাচ্ছে, ডিফল্ট ভাবে পোস্ট পাই। আর ডিফল্ট ভাবে পোস্ট পাওয়ার কারণে কি হচ্ছে, ডিফল্ট পোস্টে হ্যালো ওয়ার্ল্ড থাকে একটা, সেই একটার জন্য একটা পাচ্ছে। ওকে, তাহলে আমরা এটাকে কি দিব? ওই যে উপরে ওকে, মডার্ন সার্ভিস। এখন আমরা রিলোড করি। এখন কি কিছু আছে? কিছুই নাই। তার কারণ কি? তার কারণ আমরা কোনো পোস্ট অ্যাড করি নাই। এখন কি করব তাহলে? অ্যাড নিউ করব। সাপোজ 1 দিয়ে রাখি, আরো একটা করি 2। এখন কি আমাদের দেখাবে? দুইটা দেখাচ্ছে, কিন্তু দুইটা সেম দেখাচ্ছে, কোনো জিনিস দেখাচ্ছে না, কোনো চেঞ্জ নাই। কারণ কি? আমরা কোনো কন্টেন্ট এখনো ডাইনামিক করি নাই। তো তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমরা এবার ডাইনামিকের পালায় চলে আসি। আমাদের ফার্স্টে যেটা আছে ফুলি রেসপন্সিভ, এখানে আমরা কি করব? দি টাইটেল, এবং দি টাইটেল কিন্তু প্যারামিটার পাস করে আমরা ইচ্ছে করলে এই স্কোরগুলোকে ওর মধ্যেও দিয়ে দিতে পারতাম, তাই না? কিন্তু দিলাম না, এমনি দিলাম না, আপনার ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। এখানে কি করব? দি কন্টেন্ট দিতে আমাদের সম্পূর্ণ কন্টেন্ট চলে আসবে। আমাদের এখানে দেওয়া উচিত হবে এক্সাক্ট, যাতে বেশি না আসে। এক্সাক্ট বানান কি বলেন তো? না দেখে বলেন তো। ও আমি এটা দেখে কি করবো? দেখা যাবে। আমাদের তো এইখানে ঢেকে তো লাভ নাই, আমি মনিটর ঢেকে রাখলে তো আপনার ওইখানে দেখতে পাচ্ছেন। EXERPT মনে রাখেন, একটু অন্যরকম আর কি এক্সাম বানাটা। তো তাহলে আমরা কি করলাম? এই এক্সামটা দিয়ে ফেললাম, ডি টাইটেল দিয়ে দিলাম। এইবার মাসে কি হবে আমাদের? এই যে এইটা টাইটেলটা আইকনটা, এইটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে একটু দেখি যে আসলে আমাদের টাইটেলগুলো আসলেই চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে 2 1
কিন্তু আমাদের মাঝখানে কিছু নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে লার্ন মোর, তাই না? লার্ন মোর, এখানে আমাদের লার্ন মোরই থাকুক, বাট আমরা এখানে কি করব, এই যে এখানে ডি পারমালিঙ্ক ইউজ করব। আমরা ডি পারমালিঙ্কের আগে ইউজ করছি না? ডি পারমালিঙ্কের মাধ্যমে কি কাজ করে, ওই পোস্টের যে ইউআরএলটা সেইটা পাই, ওই পোস্টের যে সিঙ্গেল যে ইউআরএল সেটা চলে আসে। দেখেন এখন যদি আমরা এখানে রিলোড করি তাহলে লার্ন মোরেতে নিচে খেয়াল করে দেখেন, সরি আচ্ছা নিচে আসে না কেন, ওই যে নিচে কি সার্ভিস 2 আছে না, সার্ভিসেস তারপর কি 2 না, ওই নিচে খেয়াল করে। এবার এখানে যখন ধরছি কি সার্ভিসেস 1 আছে না, আছে, ওকে। তো তার মানে আমরা কিন্তু এটা অটোমেটিক্যালি আসছে। তারপরে যে আপনার লার্ন মোর এই লেখাটাও যে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা CMP2 দিয়ে দিব। কিন্তু আমাদের কিন্তু আরেকটা কাজ আছে, সেটা কি, এই যে আইকনটা তাহলে আমাদের কি রাখতে হবে না, এটা CMP2 তো অবশ্যই রাখবে, তাই না? তো CMP2টা আমরা আবার ইউজ করি। এবার কি করব, আমরা এই যে উপরেরটা কিন্তু অবশ্যই রাখবো, কারণ আমরা কিন্তু আর মডার্ন স্লাইডে কি কাজ করব, মডার্ন স্লাইডে না, এবার কি করব মডার্ন না সার্ভিসেসের মধ্যে। তার মানে কি করতে হবে, আমাদের এটুকু কপি করতে হবে না, হবে, অবশ্যই কপি করতে হবে। এবার আমরা কি করতে পারি, এখানে দিয়ে দিলাম এবং অন্য একটা ফার্স্টে আমরা অবজেক্টের নামটা চেঞ্জ করে ফেলি, সার্ভিস, তাই না? এইবার এই সার্ভিস আন্ডারে কাজ করবে, যে কোনো একটা আমরা টেক্সট ফিল্ড নিয়ে আসলাম কপি করে। যদিও প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করে ফেলবো, আমরা সময় বাঁচানোর ক্ষেত্রে কি করতেছি, কপি করে নিয়ে আসছি, বারবার লিঙ্ক কপি করার লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তো অবশ্যই কি করতে হবে, আইডিটা চেঞ্জ করতে হবে না? তাহলে আমরা কি করতে পারি, এখানে সার্ভিস মেটাবক্স রাখতে পারি। যত জায়গায় স্লাইডার আছে আমরা স্লাইডারে চেঞ্জ করে দেব। মডার্ন স্লাইডের জায়গায় কি দেব, মডার্ন সার্ভিস দিব না? ওকে, এইটুকের উপরে কাজ শেষ, এবার নিচের কাজ। এবার আমরা এখানে কি দিব, কি লিখবো, সার্ভিস আইকন না, আচ্ছা সার্ভিস আইকন রাখলাম। আর ডিসক্রিপশনে এখানে দিয়ে দেবো যে প্লিজ এন্টার ইয়োর, এন্টার তো এন্টার মানে এন্ট্রি করে না, এন্টার ইয়োর ফন্ট অসম ইউজ করছে না ওরা, এই যে এফএ তার মানে কি ফন্ট অসম না, প্লিজ এন্টার ইয়োর ফন্ট অসম ক্লাস নেম, হ্যাঁ আইকনস এটা তো এপোস্ট্রফ দেওয়া যাচ্ছে না, এপোস্ট্রফ দিতে হলে একটা করে নিতে হবে, এইভাবে আইকনস ক্লাস নেম, তাই তো? এছাড়া এপোস্ট্রফ দিলে তো যে এটা সিঙ্গেল কোড দিয়ে শুরু করতে, এই জন্য আমি এখানে এটা কি করলাম, স্লাইডে স্কিপ করে দিলাম আর কি। ওকে, তো তাহলে কি করলাম, তারপর আইকনস ক্লাস নেম। ওকে, একটু এক্সাম্পল দিয়ে দিই। ওকে, তো এখন আমরা দেখি যে আসলে অবশ্যই আরেকটা কাজ করতে হবে, কি এটা চেঞ্জ করতে হবে না, অবশ্যই চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি রাখবো, এখানে দিতে পারি আইকন, সার্ভিস আইকন দিতে পারি, তাই না? ওকে, এখন আমরা ড্যাশবোর্ডে একটু যাই, এখন দেখি আমরা এখানে রিলোড করি, দেখ কি হয়, আমাদের কি সার্ভিস আইকন আসছে না, এবং এখানে কি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছে না। আমরা সাপোজ এবার কিছু একটা লিখি, কি লিখবো, এফএ না, এফএ না, প্রথম এফএটা আমরা রেখে দিব, শুধু একটা ক্লাসের নামটা রাখবো। আমরা এটা কি মনিটর, তাই না? আচ্ছা, আমরা একবার ফন্ট দেখে নিই।
জি আচ্ছা যে কোনো আমরা এটা কি করব ডেস্কটপ ডেস্কটপ দেবো তাই তো ট্যাবলেট তারপর হচ্ছে ল্যাপটপ আচ্ছা এই যে ডেস্কটপ ওহো ওরে বাবা আচ্ছা যাই এই যে এফ এ ডেস্কটপ এটা আমরা কোথায় দিব পোস্টের মধ্যে তাই না দিয়ে দিলাম আপডেট আইটা আছে না 1 ওইখানে দিয়ে দিয়ে একটা কি দিয়ে দিব ট্যাব আচ্ছা ট্যাবটা হাতে লিখে দিয়েছি না আমার হাতে লিখে দিলে তো সময় হয়ে যেত ওকে ট্যাবলেট তো এইবার এটা কি দিয়ে দিলে হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে হচ্ছে আমাদেরকে তো এটা কল করতে হবে তাই না এবার কল করতে হলে আমরা কি ফাংশন ইউজ করবো বলেন আমি আর উপরের ফাংশন দেখাবো না এখানে কি লিখবো বলেন এবার কি ফাংশন ইউজ করবো গেট 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 মেটা গেট পোস্ট মেটা গুড গেট পোস্ট মেটা হবে এবং এর প্যারামিটার হিসেবে কি কি ফার্স্ট প্যারামিটারে কি আর্গুমেন্ট হিসেবে কি দিব পোস্টের আইডি পাওয়ার জন্য কি দিতে হয় পোস্টের আইডি পাওয়ার জন্য কি করতে হয় গেট আইডি না ভয় করে কেন বলে ফেলবেন ওই যে তো তাহলে আমরা কি করলাম গেট দ্য আইডি রাখলাম প্রথম প্যারামিটার হিসেবে দ্বিতীয় প্যারামিটার হিসেবে কি দিব আমাদের যে আইডিটা সেটা ছিল ফার্স্টে আমরা আন্ডারস্কোর সিআইটি আন্ডারস্কোর এইবার কি দিয়েছিলাম ওইটা দেখে আসি সার্ভিস আইকন তাই না সার্ভিস আইকন ওকে তো এটা আমরা কি করব কোনটার মধ্যে সংরক্ষণ করব না কোন একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করব সেটা কি করতে পারি সার্ভিস আইকনের মধ্যে সংরক্ষণ করলাম ও থ্যাংক ইউ গুড দেখছেন ওনার মনে আছে ট্রু কারণ এটা আবার ডিফল্ট ফলস থাকে এটা ট্রু করে দিতে হয় তো সার্ভিস আইকন নামে আমরা কপি করে নিলাম এখন এইটার কিন্তু ডেটা আমরা পেয়ে গেছি এটাকে কি কোথায় কল করব এই যে এফএ ডেস্কটপ এই জায়গাটায় তাহলে আমাদের কি হয়ে গেল না এখন যদি আমরা রিলোড করি তাহলে কি দেখতে পারবো চেঞ্জ হয় ডেস্কটপ ট্যাবলেট আসে না আসে তো তাই না আচ্ছা তো তাহলে এবার আমরা একটা কাজ করি আমাদের আগে যেরকম ছিল ওই রকম এগুলো নিয়ে চলে আসি আচ্ছা নামগুলো নেই মডার্ন স্টাইল ও আচ্ছা তার আগে একটা জিনিস যেহেতু 1 2 আছে 1 2 3 করে আরেকটা জিনিস আছে সেই কাজটা আমরা দেখাই ফেলি সেটা কি মনে করেন আমরা এখানে দিলাম 3 জি ও আচ্ছা যাই হোক সমস্যা নাই 3 এফএ কি দেবো এফএ এটার নাম দেখে নি ল্যাপটপ সান দেই এসিএন সান আবার ড্যাশ দিয়ে ও তাই না আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করতাম ওই ডায়েরিতে প্রত্যেকদিনকে কিরকম লেখাপড়া হতো না সান মুন আর্থ নামে 3টা অপশন ছিল আর্থ মানে একদমই খারাপ মনেতে মোটামুটি ভালো আর সানেতে খুব ভালো তো সবাই সান পড়ার চেষ্টা করতো আর কি তো সেই সান মানে এই সানের দিকে ওই সানের কথা মনে পড়ে হ্যাঁ তো এইটাই যে আমি এইটা দেখানোর জন্য আসলাম দেখেন আমরা লাস্ট অ্যাড করে 3 কিন্তু সেই 3টা আমাদের প্রথমে দেখাচ্ছে তাই না তার কারণ কি ডিফল্ট ভাবে আমাদের এটা থাকে ডিসেন্ডিং অবস্থায় থাকে ডিসেন্ডিং কি আমাদের বড়গুলো প্রথমে তারপর আস্তে আস্তে কি ছোটগুলো থাকে না আর অ্যাসেন্ডিং এ কি প্রথমে আমাদের বড়গুলো থাকে ছোটটা থাকবে তারপর আস্তে আস্তে বড় যাবে তাই না এটাই তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর ব্যাপার এই কাজটা আমরা করতে পারি কোয়েরি করার সময় আমরা এটা বলে দিতে পারি যে ডিফল্ট ভাবে আমাদের ডিসেন্ডিং থাকে আমরা এটা অ্যাসেন্ডিং করে দিতে পারি সেটা কিভাবে করতে পারবো অর্ডার এই যে পোস্ট ছিল না এইখানে দেখেন আমরা অর্ডার নামে সার্চ দিই
কাস্টম পোস্ট টাইপ, ও সরি না, আমি এই জন্য আসে, এটা মূলত আমরা ডাব্লিউপি কোয়েরি যেখানে করছি সেইখানে আসবে, এটা ডাব্লিউপি কোয়েরির কাজ। ডাব্লিউপি কোয়েরির মধ্যে আপনি সার্চ দেন অর্ডার নামে, কন্ট্রোল এফ অর্ডার, এই যে অর্ডার অ্যান্ড অর্ডার বাই, ঠিক আছে। তো অর্ডার আমরা কি করব, অর্ডার বাইয়ের ব্যাপারটা আমরা পরে আসতেছি। অর্ডারটা আমরা আসবে কি, এই দেখেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, ডিফল্টভাবে কি থাকে আমাদের, ডিফল্ট টু ডিসেন্ডিং করা থাকে, যার কারণে আমাদের বড় থেকে ছোটতে যায়, প্রথমে বড়গুলো দেখায় মানে সর্বশেষ যেটা সেটা দেখায়, এবং তারপর আমরা কি ওইখানে যদি অ্যাসেন্ডিং করে দিই তাহলে আমাদের কি হবে, যেগুলো ছোট সেইগুলো পর্যায়ক্রমে যাবে। তো তাহলে আমাদের সেটা কি অর্ডার, অর্ডারটা আমাদের মেন প্যারামিটারটা হলো অর্ডার। তো তাহলে আমরা এটা কোথায় দিব, আমরা এই যে সবগুলো দিব মূলত এইখানে, যেখানে আমরা ডাব্লিউপি কোয়েরিকে কনস্ট্রাক্ট করছি সেইখানে অর্ডারটা দিলাম। অর্ডারটা কি দিব, অ্যাসেন্ডিং কি এএসসি, আর ডিইএসসি হলো ডিসেন্ডিং। কি 1 2 3 হয়ে গেছে না, 1 2 3 হয়ে গেছে। মানে এটা যদি লেটেস্ট পোস্ট আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা ডিসেন্ডিং করব, আর যদি আগের পোস্ট আগে, মানে আমরা যদি এরকম রাখতে চাই যে আমাদের ফিফোর মতো যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এরকম অ্যাসেন্ডিং করে দিব। আর যদি মানে যে লাস্ট ইন ফার্স্ট আউট যে করি মানে লিফোর মতো, তাহলে আমাদের কি করতে হবে, সেটা লাস্টে আমাদের যেটা হলো ডিসেন্ডিং রাখতে হবে, যাতে আমাদের সর্বশেষটা যাতে আগে দেখায়। ওকে, তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং এই যে কাজটা, এটা হলো মূলত কিসের সাপেক্ষে কাজ করে, অর্ডারের সাপেক্ষে কাজ করে। এইটা আবার আমরা চেঞ্জ করতে, অর্ডারটা ডিফল্টভাবে কাজ করে আইডি সাপেক্ষে। দেখেন এখানে আরেকটা অপশন ছিল অর্ডার বাই, অর্ডার বাইতে যদি যাই, অর্ডার বাইতে দেখেন কি আছে, অর্ডার বাইতে ডিফল্টভাবে আইডি দেওয়া থাকে। অর্ডার বাইতে আমাদের কত কিছু, অর্ডার বাই আইডি, অর্ডার বাই অথর, টাইটেল, নেম, টাইপ, ডেট, মডিফাই, ব্লা ব্লা, অনেক কিছু আছে, তাই না। তো আমরা এখানে কি করতে পারি, অর্ডার বাই মেনু অর্ডার দিতে পারি। এইখানে দেখেন মেনু অর্ডার নামে কিছু আছে, মেনু অর্ডার। অর্ডার বাই মেনু অর্ডার দিলে কি হবে, আমরা এইখানে পেজ অ্যাট্রিবিউট নামে একটা সাপোর্ট দিতে পারি, তাহলে আমাদের এখানে একটা অর্ডারিং অপশন চলে আসবে। আমরা সেই সাপোর্টটা দিয়ে দেই। সেটা কোথায় করব, যখন আমরা ফাংশনটাকে তৈরি করছি, মানে কাস্টম পোস্টটা যখন রেজিস্টার করছি, এইখানে আমরা কি দিতে পারি আরেকটা, সেটা হলো সরি এটা হলো সাপোর্টে যাবে, সাপোর্ট কই গেল, এই যে সাপোর্ট। এখানে আমরা কি দিব বললাম, পেজ অ্যাট্রিবিউট, না পেজ অ্যাট্রিবিউটস, ATTRIBUTES, মানে অ্যাট্রিবিউটস। তো পেজ অ্যাট্রিবিউটস দিলাম, যার কারণে আমাদের এখানে যদি এখন রিলোড করি কি দেখতে পাবো, আমাদের এখানে অর্ডারের একটা অপশন চলে আসছে, তাই না। এবং আমরা যদি এখন অর্ডার বাই মানে যেটা কোয়েরি যেখানে করছি, এইখানে যদি আমরা করে দেখি অর্ডার বাই মেনু অর্ডার, অর্ডার বাই কি করে দেব, মেনু অর্ডার করে দেব, তাহলে আমাদের কি হবে, অর্ডার বাই মেনু অর্ডার, তাহলে আমাদের এই অর্ডারের সাপেক্ষে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে। যেমন দেখেন এখন আমাদের কি আছে, ডিফল্টভাবে তো সবই জিরো আছে, অর্ডার কিন্তু সবই জিরো আছে না, জিরো আছে, এই জন্য আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইরকম দেখাচ্ছে। সাপোজ আপনার মনে হলো কি হয়ে গেল, আমাদের 2 নাম্বার যেটা আছে সেটা আপনি প্রথমে দেখাতে যাচ্ছেন নাকি, তাহলে আমরা কি করব, এডিট, এটাকে আমরা 0 করে দিলাম। 0 তো 0, কারণ আমাদের জিরোটা তো আমাদের প্রথমে দেখাবে, 1 2 3 হয়ে যাবে না, তাহলে আমরা এটা অর্ডার 0 আছে 0ই থাকলো। এবার 2 নম্বর দেখাতে চাচ্ছি কোনটা, 3-এ যেটা আছে, সাপোজ 3-এ যেটা আছে সেটা আমরা 2-তে দেখাতে যাচ্ছি, তাহলে এখানে কত দিয়ে দেবো, 1। আর যেটা আমার 1-এ আছে মানে সর্বশেষ যেটা, সেটা আমরা সর্বশেষেই দেখাইতে চাচ্ছি, তাহলে সেটা কি দিয়ে দেবো, 2। তো এইবার দেখেন আমরা, তাহলে আমাদের কি হলো, কি 2টা আগে আসছে, 2 3 তারপর 1, কাজ হচ্ছে না। এটা কিন্তু অর্ডারিং হচ্ছে কি মেনু অর্ডারের সাথে অর্ডার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিটে যান, এডিটে গেলে এখানে না
ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো বুঝতে তো পারলেন যে কিভাবে কি করতে পারি আমরা, মেনু অর্ডারের মাধ্যমে করতে পারি অর্ডারিং, বা আমরা সেটা কি করতে পারবো, অ্যাসেন্ডিং করতে পারবো, ডিসেন্ডিং করতে পারবো, যা হয় তাই করতে পারবো। তাহলে তো মোটামুটি এটা হয়ে গেল। আচ্ছা, এক্সাম কিছু আমরা রাখি না, তাই না? দিই কিছু লিখে। তো তাহলে কি চলে আসছে না? কিন্তু একটা কম বেশি আসছে, তার কারণ কি এখানে পর্যাপ্ত পরিমাণে স্পেস নাই, 40টা অক্ষর আমাদের এর মধ্যে নাই। কিন্তু দেখেন এই একটা কি কাহিনী, আমরা যদি এখন এক্সাম্পল এখানে যদি লিখে দিই যে লরেন ইপসন, ও এই স্যার কাজ করেন না তো অবশ্য। ওকে, তো আমরা কি করবো এখন, এক্সাম্পল এখানে লরেন ইপসন দিয়ে দিলাম, দেখি তো এখন আমাদের কি আসে। লরেন ইপসন আছে, আমরা এদের কিন্তু কন্টেন্ট দেওয়া আছে, কিন্তু কন্টেন্টটা আসছে না, কারণ কি এখন আমরা লরেন ইপসনের এটা বেশি, মানে এই এক্সাম্পলের প্রায়োরিটিটা বেশি। বাকিগুলোতে তো আমরা দেই নাই, বাকিগুলোতে এই জন্য কন্টেন্ট পাচ্ছি, যদি আমরা বাকিগুলোতে যদি এক্সাম্পল দিয়ে দিই তাই সেটাই পাবে। বুঝতে পারছেন? সবগুলোতেই দিয়ে দিলাম। তো তাহলে হয়ে গেল। এইবার আর দেখেন যেটা হলো কি লার্ন মোর, এখানে ক্লিক করলে কি হবে, আমাদের সিঙ্গেল পেজ ওপেন হবে। সিঙ্গেল পেজটা এখন নাই, এই জন্য আমাদের দেখাচ্ছে না। রিরাইট মডিউল কি অন নাই, এটা লোকাল ক্যানট বি ওপেন আছে তো আছে। আমরা ইন্ডেক্স ডট সিঙ্গেল ডট পিএইচপি এখনো করি না, এই জন্য হয়তো বা হচ্ছে না এটা কাজ।